তাহলে আজকে আমরা ইনশাল্লাহ সিএসএস শুরু করব। কয়টা ক্লাস লাগবে এটা আসলে আমি এখন আইডেন্টিফাই করতে পারি নাই, কারণ হলো আমি যেহেতু কোনো বানাই নাই, কোনো কিছুই বানাই নাই বা ওইভাবে করি নাই। যে কয়টা লাগুক, দুইটা তিনটা যে কয়টা লাগুক, ইনশাল্লাহ আমরা মোটামুটি একদম পুরোটাই দেখবো আশা করা যায়, রেসপন্সিভনেস পর্যন্ত দেখব। দেন তারপর আমরা আর কি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক শিখবো, একটা বা দুইটা যে কয়টা লাগুক। যে সিএসএস পারবে, সিএসএস ফ্রেমওয়ার্ক শিখতে তার কাছে হয়তো 1 দিন বা 2 দিন লাগবে, জাস্ট ব্যবহার করাটা, মুখস্থ করার কিছু না। যেমন বুটস্ট্র্যাপ বা এরকম যা আছে আর কি, মেইনলি বুটস্ট্র্যাপটাই। তো আমাদের সিএসএস শেখার জন্য প্রথমে আমরা এখানে একটা ফাইল করে নিব। ক্লাস ক্লাস 5ই দেই বা ক্লাস 6, যেটা একটা হবে ক্লাস, এখানে 4 যেহেতু আছে 5, আমি দিলাম সিএসএস ডট এইচটিএমএল, কারণ আমাদের সিএসএস শিখতে গেলে এইচটিএমএল লাগবে। যারা এইচটিএমএল এ কম বেশি অনেক একটু আছেন, তারা এখান থেকে এইচটিএমএলটা ক্লিয়ার হইতে পারবেন ইনশাল্লাহ। তো আমি এখান থেকে লেআউটটা নিয়ে আসলাম এইচটিএমএল এর। আমাদের এখানে টাইটেলটা চেঞ্জ করে দিব সিএসএস ক্লাস, যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম। দিয়ে আমরা যে প্রতিবার যেটা করি সেটা লাইভে আর কি, লাইভের মাধ্যমে আমরা কাজগুলো করব। তো এখানে যদি করি, আচ্ছা, আমার ভিএস কোডের ফন্টগুলো কি ভালো মতো দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে একটু সবাই রেসপন্স করেন, দেন আমি শুরু করলে আর কি আস্তে আস্তে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লাস 5 সিএসএস ডট এইচটিএমএল নামে একটা ফাইল ক্রিয়েট করছি। আমরা এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা এখানে কাজ করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের এই সাইটটাকে লাইভে নিয়ে যাইতে হবে। এখানে গো লাইভে ক্লিক দিলে আর কি আমাদের একটা লাইভ সার্ভারের লিঙ্ক জেনারেট করে দিবে। আমরা এখানে কাজ করব, সরাসরি এখানে আউটপুট দেখব। তো সিএসএস, প্রথম কথা হলো সিএসএস কি, এটা আমরা জানবো আগে। সিএসএস হলো, সিএসএস এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না, এই জন্য ক্যাসকেডিং স্টাইল শিট, SICT বানান টানান কোনো ব্যাপার না, ক্যাসকেডিং স্টাইল শিটস। অর্থাৎ মানে সিএসএস এর মাধ্যমে আমরা কি কাজ করি, সিএসএস এর মাধ্যমে আসলে মূলত আমরা কোনো কিছুকে ডিজাইন করি, মানে স্ট্রাকচার কোনো কিছুকে সুন্দর, মানে সৌন্দর্যমণ্ডিত করি। যেমন এইচটিএমএল আমরা কি করতাম, স্ট্রাকচার দাঁড় করাতাম, যে এইখানে কি লাগবে, ওইখানে কি লাগবে, এখানে একটা পি ট্যাগ লাগবে, ওখানে একটা ডিপ ট্যাগ লাগবে, এখানে মানে অ্যাঙ্কর ট্যাগ লাগবে, ওখানে লিস্ট লাগবে, এখানে টেবিল লাগবে। জাস্ট এইচটিএমএল এর মাধ্যমে আমরা এটাকে স্ট্রাকচার করতাম। যে ভাই সিএসএস এর ওই টিউটোরিয়াল কি W3 স্কুলে পাওয়া যাবে? W3 স্কুলে নাই এমন কোনো টিউটোরিয়াল নাই, আচ্ছা, সব আছে, সব আছে। আমার প্রথম রিকমেন্ড হলো যারা বিগিনার তারা সবাই W3 স্কুল ফলো করবেন, কারণ W3 স্কুলের ইংলিশ সবার জন্য আর কি হেল্পফুল, মানে বোঝার জন্য আর কি খুবই ইজি ভাষায়, মানে যেহেতু এটা ইন্ডিয়ান সাইড আর ইন্ডিয়ান ইংলিশ আমাদের মতোই আর কি, আমাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং খুবই সিম্পল ভাষায় লেখা। যারা বিগিনার সবাই এই W3 স্কুল থেকেই শুরু করবেন। আর W3 স্কুলে একদম অ্যাডভান্স পর্যন্ত সব আছে, মানে প্রত্যেকটা স্কিলের এইচটিএমএল সিএসএস যেটাই হোক, মানে শেষ করা যাবে না, অত তো লাগবেই না, কিন্তু শেষ করে পারবেন না কেউ, এত কিছু আছে W3 স্কুলে। তো যে কোনো টেকনোলজি, যে কোনো কিছু শেখার জন্য ইউটিউব তো ভিডিও আছে, সাথে হলো W3 স্কুল, কোনো রেফারেন্স লাগলে ওখান থেকে ভালো মতো, বা যে কোনো সাইট, এরকম শত শত হাজার হাজার আর কি ব্লগ আছে, সাইট আছে, টিউটোরিয়াল সাইট বিভিন্ন রকম অনেক কিছু আছে, টিউটোরিয়ালস পয়েন্ট আছে, জাভাট পয়েন্ট আছে, গিগস ফর গিগস আছে, এরকম অনেকগুলো আছে, নাম তো বলতে বলতে শেষ হয়ে যাবে, অনেকগুলো মিডিয়াম আছে। তো সিএসএস এর মাধ্যমে আমরা মূলত স্টাইল করি, আমরা বেশি ডিপলি বলবো না, এগুলো সবাই আমরা জানি। তো আসলে স্টাইল তো আমরা করব, তো স্টাইল করার জন্য শুধু তো স্টাইল আমরা করতে পারবো না, আমাদের স্টাইল করার জন্য
স্টাইল করার জন্য আমাদেরকে আগে স্ট্রাকচার দাঁড় করাতে হবে। তো স্ট্রাকচার দাঁড় করাতে হবে বলতে কি, এইচটিএমএল ব্যবহার করে আমাকে আগে কোনো মানে স্ট্রাকচার মানে আর কি বানাইতে হবে। তো এখানে আমরা এই অবস্থায় কি আমরা কোনো সিএসএস অ্যাপ্লাই করতে পারবো না? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। তো সিএসএস এর জন্য সিএসএসকে আমরা তিনভাবে লিখতে পারি। সিএসএস হলো আমরা অ্যাপ্লাই করতে পারি তিনটা ওয়েতে। একটা ওয়ে হলো আপনার হলো ইনলাইন, ইন্টারনালটা আগে বলি, ইন্টারনাল সিএসএস এক্সটেনশন ব্যাপক ঝামেলা বাধায়। আর দুইটা হলো এক্সটার্নাল, 2 নাম্বার হলো এক্সটার্নাল সিএসএস। আর 3 নাম্বার হলো ইনলাইন সিএসএস। মানে মাথায় রাখবেন, আমরা এই তিনভাবে সিএসএসকে অ্যাপ্লাই করতে পারি, তিনটা ওয়েতে। আপনি ইচ্ছা করলে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আর আমরা দেখা যাচ্ছে মেইনলি ইউজ করি দুইটা, মানে তিনটা ইউজ করি এক এক কাজে, এক এক মানে পার্সপেক্টিভে এক একটাই। ইনলাইনটা আর এক্সটার্নাল এই দুইটা বেশি ইউজ করা হয়। কারণ কি, যখন একই ফাইল ইন্টারনাল মানে তো বুঝতেই পারতেছেন, আমি একটু বলি। ইন্টারনাল সিএসএস মানে কি, আমরা সিএসএসগুলো যে ফাইলে এইচটিএমএল লিখতেছি ওই একই ফাইলে সিএসএসগুলো লিখতে পারি। এক্সটার্নাল মানে কি, আমরা সিএসএস এর জন্য আলাদা করে একটা ফাইল বানাবো, ওই ফাইলটা এখানে লিঙ্ক করে দিব, ওইটা হলো এক্সটার্নাল সিএসএস। আর ইনলাইন মানে কি, আমরা যে ট্যাগগুলো লিখবো ওই ট্যাগের ভিতরেই সিএসএস অ্যাপ্লাই করতে পারবো, এটা হলো ইনলাইন। এবার আমরা ইনশাল্লাহ এই তিনটা দেখব। তো প্রথম আমরা দেখব হলো, আমি এটা কমেন্ট করে দেই, সিএসএসেও কিন্তু কমেন্ট করা যায়। কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট হয়। এটা কিন্তু ভিএস কোডের আর কি শর্টকাট কি, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্টও নিয়ে নেবে, যে ল্যাঙ্গুয়েজের যে কমেন্ট সেটাও দিয়ে দিবে। আর ভিএস কোডের ডিফল্টভাবে এখানে কিন্তু আমি যখন যে ল্যাঙ্গুয়েজে কাজ করব, যে এক্সটেনশন দিব, সে মানে এক্সটেনশনও ডিফল্টভাবে আর কি অটোমেটিকভাবে সিলেক্ট করে নেয়, যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। আর যদি না নেয় তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যতগুলো ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন ভিএস কোড সাপোর্ট করে সব এখানে আছে, তো অটোমেটিক্যালি নিয়ে নেয় মূলত। তো আমরা প্রথম শিখব কি, ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদের দরকার হবে একটা স্টাইল ট্যাগ। আমাদের প্রথম দরকার হবে একটা স্টাইল ট্যাগ। আমরা স্টাইল ট্যাগ আগে বলি নাই। এইচটিএমএল এর আর একটা ট্যাগ ছিল স্টাইল, যেটা আমরা ওই সময় বলি নাই, বলছিলাম সিএসএস এর সময় কিছু কিছু ট্যাগ আসবে সিএসএস রিলেটেড, ওইগুলো ওই সময় শিখবো। সেইটা একটা হলো স্টাইল ট্যাগ। তো দেখেন, এখানে আমার আপাতত কোনো স্ট্রাকচার আমি কোনো এইচটিএমএল ইউজ করি নাই এই বডির ভিতরে, যার কারণে এখানে ফাঁকা। কিন্তু আমি তো এই বডি কোনটা, বডি হলো এইখান থেকে এ পর্যন্ত, মানে এই যে এরিয়াটা, এটা হলো বডি। তাই বলে কি আমি বডির কোনো স্টাইল দিতে পারবো না? অবশ্যই স্টাইল দিতে পারবো। তো সেটা যদি আমি করি, তো এখানে স্টাইল দিতে পারি। ওই যে বডি ট্যাগ আছে না, সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম, ওটা তো সাদা, আমরা বোঝার সুবিধার্থে রেড দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ড, মানে আপনার এই যে পেজটা, এই পেজের ব্যাকগ্রাউন্ড হলো রেড। স্টাইল ট্যাগটা হেডের মধ্যেই দিতে হবে এমন না, আপনি যদি স্টাইল ট্যাগ বডির ভেতরে দেন তাও কাজ করবে, আশা করি কাজ করবে। দেখছেন, স্টাইলটা কিন্তু রিকমেন্ডেড বা বেস্ট প্র্যাকটিস হলো এখানে রাখা আর কি, মানে হেডের ভিতরেই সবসময় স্টাইলগুলো রাখতে হয়, মানে আমরা রাখি আর কি, এটা হলো রিকমেন্ডেড। তাছাড়া যে কোনো জায়গায় রাখা যায়, সমস্যা না, তবে হেডের ভিতরেই রাখা উচিত। তো আমরা বডিতে স্টাইল অ্যাপ্লাই করব না, আমরা এবার একটা ট্যাগ নিব, পি ট্যাগ। পি মানে কি, প্যারাগ্রাফ। তো আমি এখানে লরেম ইপসাম দিয়ে একটা ইন্টার হিসেবে দিলাম, তাহলে ডিফল্টভাবে কিছু ট্যাগ জেনারেট করে দিল। পি মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগের কোনো স্পেস কিন্তু কাউন্ট করে না, ও যতই স্পেস দেন না কেন, ও কিন্তু আপনাকে স্পেস বাদ দিয়ে আর কি একটা প্যারাগ্রাফের মতো করে দেখাবে। এবার আমরা ইন্টারনাল সিএসএস কিভাবে অ্যাপ্লাই করব এই ট্যাগের উপরে? প্রথমত আমি অ্যাপ্লাই করতে পারি, সিএসএস অ্যাপ্লাই করতে পারি প্রথমত যে কোনো ট্যাগকে ধরে। এখন সিএসএস এর স্ট্রাকচারটা আমি একটুখানি বলি। সিএসএস এর স্ট্রাকচার হলো, প্রথম হলো সিলেক্টর, তারপর হলো আপনার এই যে আমাকে দিয়ে দিচ্ছে, দেখেন সিএসএস লেখার নিয়মই হলো প্রথম থাকবে সিলেক্টর। সিলেক্টর কি হইতে পারে? সিলেক্টর হইতে পারে কোনো ট্যাগ, যে কোনো এইচটিএমএল ট্যাগ,
অথবা ক্লাস অথবা আইডি, এই তিনটা হলো মেনলি। এক হইতে পারে কি যে কোনো এইচটিএমএল ট্যাগ, 2 হইতে পারে ক্লাস, 3 হইতে পারে আইডি। আমরা একটার পর একটা শিখব। তো এইচটিএম সিএসএস এর স্ট্রাকচার হলো এতটুকুই, আর কিছুই না। প্রথম থাকবে সিলেক্টর, কার উপরে, সিলেক্টর মানে কি কার উপরে আমি এই স্টাইলটা অ্যাপ্লাই করব, কার উপরে স্টাইলটা আমি অ্যাপ্লাই করব, সেটা হলো মানে সেইটা হলো আপনার হলো সিলেক্টর, যে আমি কার উপরে স্টাইলটা দিব। আর এই সেকেন্ড ব্র্যাকেট এইটা হলো ডিক্লারেশন, মানে এটা হলো শুরু আর এটা হলো শেষ। এই স্টাইলটা মানে আমি তো একটা প্রপার্টি ইউজ করব না, আমি তো একাধিক প্রপার্টি ইউজ করব, যার কারণে আর কি ফার্স্ট ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ডিক্লেয়ার করা হয়। আর এর ভিতরে কি থাকবে, বাম পাশে থাকবে প্রপার্টি কোলন, ডাইন পাশে থাকবে ভ্যালু। প্রপার্টি কি, প্রপার্টি হিউজ, শত শত হাজার হাজার প্রপার্টি আছে, আমরা এইগুলোই দেখব। তো আমরা এখানে সিলেক্টর, আমরা এই পি ট্যাগকে কিছু স্টাইল করব। আমি এখানে পি ট্যাগ নিয়ে নিলাম। তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে পি ট্যাগের আমরা কিন্তু একটার পর একটা সিএসএস এবার শিখবো, মনে রাখবেন। কোনো সিকুয়েন্সিয়াল বা সিরিয়াল কিন্তু মেনটেন হবে না, একটার পর একটা শিখতেই থাকবো। আমি চাচ্ছি এই টেক্সটটার একটা কালার দিব, তো দিলাম কালার। কালার আপনার যদি মনে থাকে তাহলে তো খুব ভালো, আপনার যে পছন্দের কালার। আর না হলে আপনি যে কোনো একটা কালার এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে দেখেন পাশে আমি রেড দেওয়ার সাথে সাথে এখানে রেড আসছে। এবার এখান থেকে আপনি আপনার মতো কালার আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলেন। ওই যে আমরা ইনপুটের একটা টাইপ শিখছিলাম কি, কালার। কালার দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটা কালার পিকার দিয়ে দিত, এও আর কি কালার পিকার। তো আমি চাচ্ছি যে এটাকে রেড করব, বা যে কালার দিলাম ওইটা এই ফন্টের কালারটা হবে এটা। দেখেন সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা একটা উপায়। তাহলে আমরা কি করতে পারি, সরাসরি পি ট্যাগকে ধরে ইনলাইন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এবার এবার আমরা অ্যাপ্লাই করতে পারি কি, এই যে ট্যাগের ভিতরের একটা অ্যাট্রিবিউট আছে ক্লাস, ক্লাস অ্যাট্রিবিউট। ক্লাস কি হবে, ক্লাসের একটা নেম দিতে হবে আপনাকে। এইটা আমি দিতে পারি P1, আমি ক্লাসের নেম দিলাম P1। আচ্ছা, ওটা ওখানে থাক। এখানে আমি P1 ক্লাসটারে নিলাম, নিয়ে এই যে ডিক্লেয়ার করলাম। এর কালার দিব আমি মনে করেন যে গ্রিন, সরি। এবার দেখেন আপনার কি এই কালার অ্যাপ্লাই হয়েছে, হয় নাই। কেন হয় নাই, এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা কেন অ্যাপ্লাই হয় নাই, কারণ কি আমি এটা কি নিছি প্লাস, মানে ক্লাস। তো যখন আমি ট্যাগ ইউজ করব সরাসরি ট্যাগ লিখলেই হবে, কিন্তু যখন আমি ক্লাস প্রপার্টি ইউজ করব তখন ওই ক্লাসের আগে আমাকে একটা ডট দিতে হবে। ডট দেওয়ার সাথে সাথে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এটা যে একটা সিলেক্টর, সিলেক্টরের যে কালার সেই কালারের মতো হয়ে গেছে, দেখছেন। এবার আমি দিয়ে দিলাম, দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হলো এ পি ট্যাগেও কালার চেঞ্জ করছিল, P1 ক্লাসেও কালার চেঞ্জ করছে। আমি এখানে কমেন্টেও দিয়ে দিতে পারি, এটা হলো HTML সিলেক্টর আর এটা হলো ক্লাস সিলেক্টর। দেখো এই পি ট্যাগেরও কাজ কিন্তু ছিল কালার চেঞ্জ করা, রেড করা। এর কাজ হলো এ কালার গ্রিন করা, কিন্তু অ্যাপ্লাই হয়েছে কিন্তু এইটা। সিএসএস কিন্তু অর্ডার ফলো করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাইকে। সিএসএস কিন্তু অর্ডার ফলো করে, অর্থাৎ একই জিনিস, এটা এটা সেম, ও কিন্তু কাজ করবে সবসময় নিচেরটা, কারণ এটাকে ওভাররাইট করে ও কিন্তু এইটা নিয়ে আসছে। আমি যদি এটা অফ করে দেই তখন আর কি ওপরেরটা কাজ করবে। আমি যখন এখানে এটা দিয়ে দিছি তখন কিন্তু ওপরেরটাকে ওভাররাইট করে কালার কিন্তু তখন এইটা হয়ে গেছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ সিএসএস কিন্তু সবার নিচে একই জিনিস একাধিক থাকলে নিচে যেটা আছে ওইটা কাজ করবে। এবার এবার আরেকটা আমরা আরেকভাবে স্টাইল করতে পারি। এইটাকে হলো আইডি সিলেক্টর। প্রথমে একটু বিস্তারিত বললো, পরে আমরা ঝড়ের মতো শিখব। তাহলে আমরা প্রথম পি ট্যাগ ধরে সরাসরি শিখলাম, তারপর ক্লাস ধরে স্টাইল করতে পারি সেটাও শিখলাম। এইবার আমরা এখানে একটা আইডি নিতে পারি। আইডি, এই যে আইডি নিলাম হলো P1 আইডি দিলাম, যে কোনো নেম যার যেমন, সবসময় রিলেভেন্ট নেম দিব। আমি P1 আইডি দিয়ে দিলাম। তো আমরা এবার P1 আইডিকে এখানে দিয়ে দিলাম, এর কালার দিয়ে দিলাম ব্লু।
তো দেখেন এ কিন্তু সাদা হয়ে আছে, এই দুইটাতে সিলেক্টরের কালার ধারণ করছে, এ কিন্তু সাদা হয়েছে। কারণ কি, আমরা যখন কোনো আইডিকে আমরা আইডি ধরে যখন কোনো কিছুর স্টাইল করব, তখন আইডির আগে অবশ্যই আমাদের দিতে হবে হ্যাশ। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কোন কালার অ্যাপ্লাই হবে? এখন কিন্তু ব্লু কালার অ্যাপ্লাই হবে। অর্থাৎ আমরা কোনো একটা জিনিসকে এই তিনভাবে মানে তিনভাবে স্টাইল করতে পারি, তিনটা হুবহু সেম। মানে স্টাইল করার জন্য তিনটা জিনিসই সেম, কোনো ভিন্ন নাই। কিন্তু এই তিনটা তাহলে মানে এই কাজ তো সেম, কিন্তু কখন কোনটা ইউজ করব, এইটা হলো বোঝার বিষয়, যেটা তোমার কোশ্চেন ছিল। এবার ডিফারেন্সটা বুঝে নিও। আমি এইখানে আর একটা আমি এইখানে একটা হলো পি ট্যাগ নিলাম, প্রথমটা ক্লাস থাক, আর এটাই একটা আইডি নিলাম, আর এখানে আর একটা পি ট্যাগ নিলাম, এটা আর কি আমি কিছুই দিব না। এটাই মানে আমি তিনভাবে যে কাজ করব, সেই তিনটা সিনারিও আমি দেখাচ্ছি। আমার এত কিছু তো দেওয়ার দরকার নাই। দিস ইজ ফার্স্ট পি ট্যাগ। আচ্ছা, আমরা এত দিব না। সেকেন্ড পি ট্যাগ, দিস ইজ থার্ড পি ট্যাগ। আমরা এবার এখানে যেটা করতেছি, হ্যাঁ আইডি পি। আচ্ছা, এখানে দুইটা আছে, আমরা এখানে ক্লাস রাখবো, এখানে পেন রাখবো। দেখেন, আপনারা দেখেন, আমি এখানে আমরা যে তিনভাবে স্টাইল অ্যাপ্লাই করতে পারি, তিনটার জন্য তিনটা পি ট্যাগ নিছি, এবং তিনটার উপর দেখেন তিনটা স্টাইল অ্যাপ্লাই হয়েছে। কারণ কি, এই যে পি ট্যাগ, প্রথম আমরা পি কে ধরছি, পি কে ধরার পরে একে কালার দিছি রেড, ও কিন্তু শুধু এইটারই কালার পাইছে রেড, বাকি দুটার কিন্তু পাই নাই। কেন পাই নাই? আমি এই দুইটা কমেন্ট করে রেখে দিই, এই দুইটা কমেন্ট করে রেখে দেই। এবার কি হলো, আমি এখানে পি ট্যাগ নিছি, এই পি কে স্টাইল করছে কি, এর কালার হলো রেড। এখন তিনটার কালার রেড করছে। কারণ কি? কারণ হলো, যখন আমরা কোনো ট্যাগের উপর স্টাইল অ্যাপ্লাই করব, ওই পেজে যতগুলো ওই ট্যাগ থাকবে, প্রত্যেকটা ট্যাগের উপর সেম কালার অ্যাপ্লাই হবে। সেম কালার অ্যাপ্লাই হবে, মানে সেম কালার বলে না, সেম স্টাইল অ্যাপ্লাই হবে। আমি যদি এখানে একটা ডিপ ট্যাগ নিতাম, এখানে একটা ডিপ ট্যাগ নেই, এর ভিতরে একটা পি ট্যাগ নেই, দিস ইজ ফোর্থ পি ট্যাগ, সেটারও সে স্টাইল অ্যাপ্লাই করছে। এই অন্তর যে কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে, এবং এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, মানে সিএসএস করার ক্ষেত্রে মোস্ট অফ জি দ্য ভাই, ইম্পর্টেন্ট। এবার বুঝতে পারছি। যে যখন শুধু পি ট্যাগ আমরা কোনো শুধুমাত্র এইচটিএমএল ট্যাগের উপরে স্টাইল অ্যাপ্লাই করব, ওই পেজে ওই ট্যাগ যত জায়গায় থাক না কেন সব অ্যাপ্লাই হবে। কিন্তু আমাদের তো আসলে লক্ষ্য এটা না, আমাদের ওয়েবসাইটে তো সব এক কালার থাকবে না, এটার একটা থাকবে স্টাইল, এটার আর একটা থাকতে পারে, এটার আর এক রকম থাকবে। তখন আমরা কি করব, আমরা এই জন্য সরাসরি ট্যাগের উপরে, যদি হ্যাঁ এমন হয় যে আমার এই এমন হইতে পারে যে আমার এই ওয়েবসাইটে আমি এই সন ট্যাগটাকে 5 বার ইউজ করছি, দিস ইজ হেডিং। এবার আমি এই সনের উপর একটা স্টাইল অ্যাপ্লাই করে আসি, যে এর হলো কালার দিয়ে আমি কালার গ্রিন দেই। তো কি হলো, আমার এই পেজে এটা যদি একটা ব্লগ সাইট হয়, তো আমার এই পেজে দেখা যাচ্ছে 10টা যদি ব্লগ পোস্ট থাকে, তো 10টা পোস্টের 10টা হেডিং থাকবে। তো 10টা হেডিংয়ে তো দেখা যাচ্ছে 10টা মানে এইচন ট্যাগ থাকবেই। তো আমার দেখা যাচ্ছে তখন এবার আমি এই এইচনের উপরে হেডিংটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে যে 10টা থাকবে 10টার উপরেই ওই একই হেডিং অ্যাপ্লাই করবে। এটা হলো আমার ইউজ কেস, যে আমি একই স্টাইল তো বারবার লিখবো না। আমার এইচন 10টা এই পেজে থাকবে, তো 10 মানে 10 জায়গার জন্য তো 10টা স্টাইল দিব না, আমি শুধু এইচনের উপর একটা স্টাইল দিব, এবং ওই সেম স্টাইল সব মানে স্টাইলটা সব হেডিংয়ে একই থাকবে। তখন আমি সরাসরি এইচটিএমএল ট্যাগের উপরে
ডিজাইন মানে স্টাইল অ্যাপ্লাই করতে পারি। কিন্তু আমার যদি এরকম ভিন্ন ভিন্ন প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা স্টাইল হয় প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য, তখন আমরা যাব কোথায়? তখন আমরা যাব হলো ক্লাস, এই যে তখন যাব ক্লাস অথবা আইডি। ক্লাস অথবা আইডি। এবার ক্লাস আর আইডির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ক্লাস আর আইডির ভিতরে পার্থক্য বুঝতে হবে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। ক্লাস কি করে? ক্লাস হলো দেখা যাচ্ছে মানে ক্লাস হলো ইউনিক না, মানে আইডি হলো ইউনিক, মানে কোনো একটা ট্যাগের উপরে আমরা ইউনিক স্টাইল অ্যাপ্লাই করতে পারি, মানে ইউনিকভাবে কোনো একটা ট্যাগকে ধরার জন্য আমরা আইডি ইউজ করতে পারি। আর একই স্টাইল যদি মাল্টিপুল ট্যাগে ইউজ করতে চাই, মাল্টিপুল জায়গায় ইউজ করতে চাই, তখন আমরা ইউজ করব ক্লাস। তো আমরা একটা কমেন্ট করে এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে ক্লাস নিয়েছিলাম কি P1, সেভ করলাম। তাহলে এইটা ছিল দিস ইজ এ সেকন্ড পি ট্যাগ, যেটা আমরা এই যে এইটা এখানে যে ক্লাস ধরে আইডিটা অ্যাপ্লাই করছি কি গ্রিন। তো আমি এখানে আইডিটা বাদ দিয়ে দিই আপাতত। এখানে ক্লাস, এখানেও আমি দিয়ে দিলাম P1। তাহলে দেখেন এটারও চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ আমরা ক্লাস কখন ইউজ করব? ক্লাস ইউজ করব যখন একই স্টাইল আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে লাগবে, বারবার লাগবে। এই পেজেও লাগবে, এরকম শত শত আমার পেজ আছে, 50টা পেজ আছে, 50টা পেজে ওই একই স্টাইল লাগবে। যেমন ওয়েবসাইটের একটা বাটন আছে, ওই বাটন প্রত্যেকটা ওয়েবসাইটে বাটন সবসময় সেম থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা এই টাইপের জিনিসগুলো। তো ওই বাটনটা দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটে সব জায়গায় মিলে 50 বার ইউজ হবে। তো 50টা পেজে 50 বার ইউজ হবে, তো 50টা পেজে 50 বার ইউজ হবে। এখন আমার বাটনের ডিজাইন একই রকম। এখন আমি কি 50টা পেজের জন্য আলাদা আলাদা ওই বাটন ডিজাইন করব? না, আমি তখন ক্লাস ইউজ করব, আইডি না, ক্লাস ইউজ করব। ক্লাস হলো রিউজ করার জন্য এবং দেখা আপনার হলো মাল্টিপুল আর কি অ্যাপ্লাই করার জন্য আমরা ক্লাস ইউজ করব। এখন এবার আমরা আইডি দিয়ে দেখব। এটা দিলাম আইডি, আমাদের আইডি ছিল কি P1, আইডি ছিল আইডির নেম ছিল P1 আইডি। আমরা এটার কমেন্টে, কমেন্ট নাও থাক, সমস্যা নাই, থাকলে তো ইস্যু না। দেখেন আইডিও কিন্তু সেম কাজই করছে, দেখে মনে হবে যে হ্যাঁ আইডিও তো সেম কাজ করছে। তাহলে আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য কি হলো? আইডি আর ক্লাসের মধ্যে তাহলে পার্থক্য কি হলো? এখানে কিন্তু কাজ কিন্তু সেমই আপনার মনে হচ্ছে বা দেখেও মনে হচ্ছে সেম, কিন্তু আইডি কিন্তু স্পেসিফিক বা একটা সিঙ্গেল এলিমেন্টকে স্টাইল করার জন্য মূলত ইউজ করা হয়। আর ক্লাস ইউজ করা হয় মাল্টিপুল এলিমেন্টকে, একটা ওয়েবসাইটের মাল্টিপুল এলিমেন্টকে স্টাইল করার জন্য আমরা ক্লাস ইউজ করি। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাপ্লাই হয়েছে সেম মনে হচ্ছে, কিন্তু এইটা কিন্তু আমরা ইউজ করব না, এটা কিন্তু রিকমেন্ডেড ওয়ে। যে যখন আমরা এই ট্যাগের জন্য আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করব, এই ট্যাগের জন্য আর একটা স্টাইল অ্যাপ্লাই করব, এরকম ক্ষেত্রে আমরা ক্লাস ইউজ না করে আমরা ইউজ করতে পারি আইডি। আপনি চাইলে ক্লাস ইউজ করতে পারেন কিভাবে? আপনি এখানে ক্লাসের একটা নাম দেন, সাপোজ এখানে ক্লাসের একটা নাম দেন P1, এখানে ক্লাসের একটা নাম দেন P2। P2 দেখেন আমরা কিন্তু ক্লাসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো ভিন্ন ভিন্ন ক্লাস নেম দিয়ে। আর যদি ক্লাস নেম সেম দেই তাহলে তো মানে আমাদের হলো সেম মানে ডিজাইন চলে আসবে। তো আইডি মূলত ইউনিকের জন্য ইউজ করা হয়, আর আইডিটা বেশি ইউজ করা হয় মানে মানে ডিজাইনের ক্ষেত্রে বেশি ইউজ করবেন ক্লাস, আইডি খুব কম লাগে। আর আইডিটা বেশি ইউজ করা হয় কি জন্য? আইডিটা বেশি ইউজ করা হলো জাভা স্ক্রিপ্ট দিয়ে ইন্টারেক্টিভ ডিজাইন করার জন্য। কারণ কারণ জাভা স্ক্রিপ্ট ক্লাসে ধরা যায় না তা না, কিন্তু আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন এই প্রত্যেকটা ডোমকে আমাদের ধরতে হবে। আর প্রত্যেকটা ডোম হলো আলাদা, সেপারেট, ইউনিক। তো প্রত্যেকটা ডোমকে আমরা আইডি দ্বারা ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ আইডি হলো ইউনিকনেস, ইউনিক বোঝানোর জন্য আমরা আইডি ইউজ করি এক কথায়। আর মাল্টিপুল বা স্টাইল করার জন্য ক্লাস, আপনি যেখানেও একটা ইউজ করতে পারেন, তবে আইডিটা বেশি ইউজ করা হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে আর কি ডোম নিয়ে কাজ করার জন্য, ইন্টারেক্টিভ ডিজাইন করার জন্য আর কি। আমরা জাভা স্ক্রিপ্ট শেখার সময় এটা বলবো। আর একই আমরা ক্লাসেরও ভিন্ন নেম দিয়ে আমরা ইউনিক করতে পারি, এটা একটা ক্লাস নেম, এটা একটা ক্লাস নেম, এরকম ইউনিক করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইনলাইন
তাহলে আমরা হলো এই ইনলাইন ইন্টারনাল স্টাইল কিন্তু শিখে ফেললাম। এবার আর দুইটা স্টাইল, বাকি দুইটা স্টাইল দ্রুত শিখাবো। এবার আমরা শিখবো এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল করার জন্য কি আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে একটা সিএসএস ফাইল বানিয়ে নিতে হবে। তো আমরা এটাকে স্ট্রাকচার ওয়ে বানিয়ে নিতে পারি। এখানে দেখেন অ্যাসেটস আছে, অ্যাসেটসের ভিতরে একটা ফোল্ডার করতে পারি সিএসএস। এই সিএসএস এর ভিতরে একটা ফাইল নিতে পারি স্টাইলস ডট সিএসএস। তো এবার এই সিএসএস এর উপরে এখানে আর কি আমরা এখানে এগুলো সব কমেন্ট করে দিয়ে আসি, এগুলো সবই কমেন্ট করে দিয়ে আসবো, কোনো কিছুই এখানে নাই, দরকার নাই। এখানে পি ট্যাগ নিছি, পি ট্যাগের স্টাইল ওটাই নিয়ে নিলাম। দেখেন আমি কিন্তু এখানে স্টাইল ডট সিএসএস লিখছি এবং পি ট্যাগের উপরে অ্যাপ্লাই করছি, কারণ এখানে আমার পি ট্যাগ আছে অনেকগুলো, কিন্তু স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই, পাই নাই। কেন পাই নাই? কারণ হলো আমরা এই সিএসএস এর সাথে এইচটিএমএল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, দুই ফাইলের মধ্যে কোনো লিঙ্ক আপ করি নাই। তাহলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ শিখবো কি, লিঙ্ক। এইচটিএমএল এর একটা ট্যাগ আছে লিঙ্ক। এই যে যদি আমার এই ডিরেক্টরিতে সিএসএস ফাইলটা থাকতো তাহলে আমরা এভাবে লিখতাম, কিন্তু আমাদের তো এইভাবে কার সাউন্ড আসতেছে, ইয়ে রাহেন একটু মিউট করতে হবে। এই যে এখন আমরা লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করা তো আমরা শিখাইছিলাম, অ্যাঙ্কর ট্যাগে শিখাইছিলাম। এখানেও সেম ভাবে কোথায় আছে, সেম এই ফাইলটা যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরির অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর ভিতরে স্টাইল। তাহলে আমরা লিখব হলো অ্যাসেটস, তারপরে কি সিএসএস, তারপরে কি স্টাইলস ডট সিএসএস। আমার কিন্তু লিঙ্ক আপ করা শেষ, আমি এটা ক্লোজ করি। এইবার দেখেন সিএসএসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন এখানে যে পি ট্যাগের ভিতরে যে আমি কালার দিছিলাম রেড, এখানে যদি আমি কালার দেই গ্রিন, এই দেখেন সব গ্রিন হয়ে গেছে। অর্থাৎ এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ করতে হয়, সেটা লিঙ্ক আপ করতে হয়, সেটা দেখাই দিলাম। আমরা তো শিখবো সবই পরে, মানে সিস্টেম দেখাচ্ছি। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস কি, ইনলাইন সিএসএস হলো ওই ট্যাগের উপরেই শুধু কাজ হয়। যেমন আইডি হলো আপনার হলো ইউনিক, প্রত্যেকটা ট্যাগ স্পেসিফিক। ইনলাইনও আমরা দেখা যাচ্ছে, ইনলাইনটা কেন ইউজ করি, দেখা যাচ্ছে ছোটোখাটো সিএসএস ইনলাইন ইউজ করা মানে বেশি ইউজ করতে মানে উৎসাহিত করা হয় না সাধারণত, মানে খুব বেশি। কিন্তু ছোটোখাটো কিছু সিএসএস লেখার জন্য আবার ওখানে মানে কোনো একটা ফাইলে চলে যাবে করা, এগুলো আমরা সাধারণত না করে সরাসরি দেখা যাচ্ছে কোন একটা ট্যাগের ভিতরে, এই যে এইখানে এর একটা প্রপার্টি আছে হলো স্টাইল। এই যে প্রত্যেকটা ট্যাগের একটা প্রপার্টি আছে স্টাইল। স্টাইল দিয়ে ডাবল কোটেশন দিবেন, দিয়ে আমি যদি এর কালারটা গ্রিন করে দেই, গ্রিন তো অলরেডি আছে, রেড করে দেই, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে মাল্টিপুল, এখানে মাল্টিপুল অ্যাপ্লাই করতে পারি। কিভাবে অ্যাপ্লাই করব, প্রত্যেকটা সিএসএস এর শেষে দেখেন এই যে সেমিকোলন আছে, মাল্টিপল সিএসএস লেখার জন্য এই যে সেমিকোলন। তো এখানেও আমরা তাই করব, সেমিকোলন দিয়ে আমরা দিতে পারি ফন্ট সাইজ সাপোজ 10 পিক্সেল। এই যে একদম ছোট হয়ে গেছে। এই যে এটা হলো ইনলাইন। তো আমাদের সিএসএস কিভাবে মানে কাজ করে এবং কিভাবে আমরা ধরি প্রত্যেকটা সিএসএস এর বেসিক শেষ। এবার আমরা একটার পর একটা আগাবো সামনে। আমরা তো কালার প্রপার্টি অলরেডি দেখে ফেলছি। কালার কিন্তু অনেকভাবে ইউজ করতে পারি। আমি কমেন্ট টমেন্ট এগুলো রিমুভ করে দেই, না হলে এই দেখতে দেখা যাচ্ছে খারাপ লাগবে আর বুঝতে সমস্যা হবে। আমি একটা করে মানে ট্যাগ নিয়ে দেখাবো, সব সব তো থাকার দরকার নাই। এই সান বাদ দিলাম, পি ট্যাগই থাক, এটা আপাতত কমেন্টে থাক। আচ্ছা স্টাইল আমরা যেহেতু মূলত কাজ করো বারবার এই ফাইল নড়াচড়া না করে, আমরা ইনলাইনেই মানে ইনলাইন বলতেছি ইন্টারনাল সিএসএস এ আমরা কাজগুলো শিখবো আজকে। তাহলে দেখা যাচ্ছে এখানে এইচটিএমএল থাকলে, এখানে এই সিএসএস থাকলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা এখানেই শিখবো আর কি। তো এখনো পর্যন্ত কিন্তু সিএসএস এখানে পাচ্ছে, স্টাইল পাচ্ছে, তার কারণ হলো এখানে লিঙ্ক আপ করা আছে। আমি লিঙ্ক আপ টপ করে দিলাম। তো এবার আমরা কিছু জিনিস শিখি। সিলেক্টর, প্রথমে আমরা একটা জিনিস শিখবো হলো সিলেক্টর। সিলেক্টর মানে কয়েকভাবে সিলেক্ট করা যায়, বুঝছেন, সেটা আমরা এবার শিখবো, মানে কম্বিনেটরস। এইটা আমাদের আর কি এখন আমরা এখনই শিখে ফেলি, তাহলে সুবিধা হবে। তো দেখেন আমি এখানে ক্লাস নিলাম, আমরা কিন্তু ক্লাস নিয়েই কাজ করবো সবসময়। তো এটা হলো P1
তো এখানে P1 আমি লিখে আর কি ক্লাস অ্যাপ্লাই করি, এর কালার দিলাম রেড, ফন্ট সাইজ 20 দিলাম। কালার রেড, ফন্ট সাইজ 20 কেন পাই নাই? কারণ হলো এখানে আমি ডট দেই নাই, কারণ ক্লাসের আগে অবশ্যই ডট দেওয়া লাগবে। এবার দেখেন শুধু কি মানে টেক্সটের কি আমি কালার আর ফন্ট সাইজ দিতে পারি? না। আমি এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, ফন্ট ওয়েট ইউজ করতে পারি। যেমন ফন্ট ফ্যামিলি এখানে অনেকগুলো আছে, ডিফল্ট অনেকগুলো আছে। টাইমস নিউ রোমান আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। এই দেখেন আমি যখনই আর কি ফন্ট ফ্যামিলি দিয়ে দিছি, আমার সাথে সাথে এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যদি শুধু আমি আরও আছে, এগুলোর কোনো শেষ নাই। এরিয়াল, ফ্যান সেরিফ দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু টেক্সটের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আর আপনার যদি আরও কোনো ফন্ট লাগে তাহলে আপনি যাবেন কোথায়? গুগল ফন্ট, এখানে যাবেন, সব শিখাই দিচ্ছি, এখান থেকে নিয়ে আসবেন গুগল ফন্টস। এই গুগল ফন্টসে ঢুকবেন, ঢুকে আপনার ওয়েবসাইটে কী টাইপের ফন্ট লাগবে, ডিফল্ট তো কিছু আছেই, আর আপনার কোনটা লাগবে এখানে অনেকগুলো আছে, এখানে সার্চ করলে আসবে। রোবটও আছে, রোবটও বেশি ইউজ করা হয়। সাপোজ আমি এই রোবট ইউজ করব, রোবটও না, একটা আলতু ফালতু জিনিস দেই, তাহলে বুঝতে সুবিধা, মানে সেন্সটা হবে, তো বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এই ফন্টটা ইউজ করব, সাপোজ এইটা ইউজ করার জন্য কী হবে, এর উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আসছে, এখান থেকে দেখাই কই, এই যে গেট ইমবেড কোডে গেলে ওয়েবের জন্য এখানে ওরা লিঙ্ক দিয়ে দিবে। এই যে লিঙ্কটা জাস্ট কপি করবেন, এই লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি কোড দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এসে আপনার আর কি টাইটেলের নিচে এখানে দিয়ে দেন, এই যে লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। তারপর এখানে কি বলতেছে, এখানে কি আর কিছু বলছে? মনে হচ্ছে আর কিছু করা লাগবে না। না, আমার তো ফন্ট ফ্যামিলি তো ইউজ করতে হবে। এটা নাম কি? এটা তো সরাসরি ভাবে বসবে না। এখান থেকে যেটা বলতেছে সম্ভবত এরকম কিছু। ইউজ করা তো যায়, কিন্তু এখানে কি বলে? ভাই শুধু ওই ফ্যামিলির নাম দিলেই তো হবে, ওই যে যেটা আছে পি ট্যাগের ভিতরে। হ্যাঁ, ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলি তো ইন্টেল সেন্স সেরিফ দিচ্ছে। এই যে এটাই দেখি এখন যে অবস্থায় আছে, আর এখানে সেন্স সেভ দেওয়ার পরে চেঞ্জ হয়েছে কি? আমি আরো চেঞ্জ করার জন্য একটা আলতু ফালতু নিতে চাইলাম যে এইটা দেখি, এটা তো হয় আবার তো কথা। এখান থেকে এন্টার, সবগুলোর একই দেখাই কে? আচ্ছা, এটা কোনো একটা কারণে করতেছে, এখানে থাকা আপাতত। তো এখান থেকে সবগুলো আর কি কপি করে নিয়ে করা যায়, আমার কোনো একটা কারণে এখানে সমস্যা হচ্ছে।
যাই হোক, ওখান থেকে যে কোনো স্টাইল মানে যে কোনো ফন্ট গুগলে যতগুলো সাপোর্ট করে সবগুলো ফন্ট ওখান থেকে নিয়ে এসে লিঙ্ক করে বা এই ফন্ট ফ্যামিলিতে দিয়ে দিলে আর কি কাজ হয়। এবার বহুত কাজ করছি, কিন্তু এখন কি সমস্যা হচ্ছে সময় নষ্ট না করে দেখি। তো আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, আর ইউজ করতে পারি ফন্ট ওয়েট ইউজ করতে পারি। ফন্ট ওয়েট একটা সিএসএস, প্রত্যেকটা টেক্সটের জন্য ফন্ট ওয়েট এখানে অনেকগুলো ডিফল্ট আছে, 700 800 100 থেকে শুরু করে অনেকগুলো আছে। তারপরে বোল্ড আছে, লাইটার আছে, নর্মাল, মানে আপনি যেটা ইউজ করেন। আমি যদি বোল্ড দেই তো দেখেন যে টেক্সটগুলো বোল্ড হয়ে গেছে। এই যে ফন্ট ফ্যামিলি, আপনি যে ফন্ট ইউজ করবেন তার হলো ইয়ে থাকে আপনার 100 থেকে 9 মানে 100 থেকে 1000 পর্যন্ত এরকম রেঞ্জ থাকে। যদি আমি 100 দেই দেখেন একদম কি বলে থিন বা পাতলা হয়ে গেছে। যদি আমি 900 দেই সাপোজ, দেখেন একটু পুরো হয়ে গেছে, দেখছেন অনেক পুরো হয়ে গেছে, অনেক বোল্ড। আর টেক্সটের মাধ্যমেও দেওয়া যায় যে বোল্ড বা বোল্ডার দিতে পারি, বোল্ডের থেকে একটু বড় মানে বেশি গাঢ় আর কি। তো ফন্ট ওয়েট ইউজ করতে পারি। তো এটা গেল। এবার আমি যেটা মানে যেটা বলতেছি গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখব সেটা হলো আপনার হলো কম্বিনেটর। কম্বিনেটর জিনিসটা খুবই কাজে লাগবে, কারণ হলো আমরা তো এরকম সিঙ্গেল 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 ক্লাস ইউজ করবো না, করতে পারি কোনো সমস্যা না, আমরা সিঙ্গেল ক্লাস ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা না। যারা বিশেষ করে হলো ট্যাগ ধরে স্টাইল করবে তাদের জন্য আর কি এই কম্বিনেটরটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা ক্লাস দিয়েও কম্বিনেটরে করতে পারবো, আইডি দিয়েও করতে পারবো, সরাসরি ট্যাগ দিয়েও করতে পারবো। তো কম্বিনেটর মূলত আছে হলো 4 ধরনের, 4 প্রকার। একটা হলো আপনার ডিসেন্ডেন্ট কম্বিনেটর। ডিসেন্ডেন্ট কম্বিনেটর মানে কি দেখেন, ডিসেন্ডেন্ট কম্বিনেটর মানে হলো আমি এখানে মনে করেন যে এখানে তো একটা পি ট্যাগ আছে আর এইটাকে কমেন্ট আউট করে দেই, এইটারে কমেন্ট আউট করে দেই, আমি ক্লাস না দিয়ে এখানে সরাসরি পির উপরে স্টাইলটা অ্যাপ্লাই করি। পি দিলে তো ডট দেওয়া যাবে না যখন ট্যাগ দিব। দেখেন এখানে পি ট্যাগের উপরে স্টাইল অ্যাপ্লাই করছি, এই পি ট্যাগও পাইছে, এই পি ট্যাগও আমারে স্টাইলটা পাইছে। কিন্তু আমি চাচ্ছি যে এই পি ট্যাগ শুধুমাত্র স্টাইলটা পাবে। তখন আমরা কি করব, আমরা যত নেস্টেড আকারে এইচটিএমএল গুলো সাজাবো ঠিক ওইভাবে আমরা দিতে পারি। ডিপ থেকে পি। দেখেন প্রথমে কি দিছি ডিপ ট্যাগ, ডিপ ট্যাগের ভিতরে যত পি ট্যাগ আছে, এবার এর ভিতরে যদি আপনি মাল্টিপল পি ট্যাগ দেন সবগুলো ট্যাগে কিন্তু স্টাইলটা পাবে। এইটাকে বলা হয় আপনার ডিসেন্ডেন্ট কম্বিনেটর। ডিসেন্ডেন্ট মানে কি যে এর এ হলো কি রুট, এর পরে যে আছে, মানে ডিসেন্ডেন্ট মানে কি নিচের দিকে, মানে এর নিচে যে আছে বা এর ভিতরে বা এর চাইল্ডে যারা আছে এরা সবাই আর কি এই স্টাইলটা পাবে। এটা হলো আপনার ডিসেন্ডেন্ট কম্বিনেটর। এর এর বাইরেরও কেউ পাবে না, আবার যদি এর বাইরের উপরেও থাকলেও কেউ স্টাইল পাবে না, নিচে থাকলেও কিন্তু কেউ স্টাইল পাবে না। আমি কিন্তু এখানে ডিফাইন করে দিছি যে ডিবের ভিতরে যে পি ট্যাগ আছে ওই পি ট্যাগটার উপরে শুধুমাত্র এই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। এটা হলো ডিসেন্ডেন্ট কম্বিনেটর। আর 2 নাম্বার আর একটা আছে, সেটা হলো চাইল্ড কম্বিনেটর। চাইল্ড কম্বিনেটরটা কি জিনিস সেটা আমরা এবার দেখব। দেখেন তো এটা গেল, আমি এখান থেকে একটা দুটা বাদ দিয়ে দেই, এখান থেকে দুইটা বাদ দিয়ে দিলাম। দেখেন চাইল্ড, তাহলে ডিসেন্ডেন্ট কম্বিনেটর কিভাবে ইউজ করতে হয়, স্পেস দিয়ে। এটা মাথায় রেখেন, ডিসেন্ডেন্ট কম্বিনেটর ইউজ করতে হয় কিন্তু স্পেস দিয়ে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে ডট দেন কোনো অ্যাপ্লাই হবে না, আমরা ডট ইউজ করব ক্লাসের সময়। আর আমরা যখন সরাসরি ট্যাগ দিয়ে করব বা ক্লাস দিয়েও করলে আমরা এরকম স্পেস দিব। ডিসেন্ডেন্ট কম্বিনেটর সবসময় মানে স্পেস দিয়ে ইউজ করতে হয়। তাহলে স্পেস দিয়ে ইউজ করলে কি হবে, মানে সবার শেষে যেটা থাকবে সেই আর কি এই মানে স্টাইলটা অ্যাপ্লাই হবে। আচ্ছা এখানে যদি আমি আরেকটা ডিপ ট্যাগ নেই, এখানে আমি আরেকটা ডিপ ট্যাগ নিলাম, নিয়ে এখানে আমি আরেকটা পি ট্যাগ নিলাম, দিস ইজ ইনার পি। দেখেন তো এর ভিতরেও স্টাইলটা পাইছে না, কেন পাইছে, কারণ আমি তো এখানে প্যারেন্টে কার কথা বলছি, এই যে প্যারেন্ট ডিবের কথা বলছি। তো এই প্যারেন্ট ডিবের ভিতরে যত পি আছে, এখন প্যারেন্ট ডিবের ভিতরে এই দুইটাও পি আছে, আবার আর একটা প্যারেন্ট, কিন্তু আবার কার চাইল, এই ডিবের চাইল। তো এইটা ইস্যু না যে এই ডিপটা কার আন্ডারে সেটাই, মানে এই পিটা কার আন্ডারে সেটা ইস্যু না, কারণ এ তো অলরেডি এই প্যারেন্টের আন্ডারেই চলে আসছে।
যার কারণে কিন্তু ওর উপর স্টাইলটা পেয়ে যাবে, অর্থাৎ সর্বশেষ যেটা থাকবে সেটার উপর কিন্তু স্টাইল পেয়ে যাবে। এখন এখানে আমি মনে করেন যে একটা কিছু লিখলাম, দিস ইজ ডিপ ট্যাগ। কি হয় দেখেন তো, কি হয়েছে, এই ডিপের ভিতরে যে কন্টেন্টটা লিখছে এর উপর কি স্টাইল পাইছে? না। কারণ আমি কি বললাম, আমি বললাম যে এইভাবে ডিসেন্ডেন্ট লিখে ডিসেন্ডেন্ট যে সিলেক্টরটা আছে এর সর্বশেষ যেটা থাকবে শুধুমাত্র ওই এলিমেন্টের উপরে স্টাইলটা অ্যাপ্লাই হবে। তাহলে এর ভিতরে এই যে ডিপ ট্যাগের ভিতরে কিন্তু আমি কন্টেন্ট দিছি, কিন্তু এই কন্টেন্টে কিন্তু স্টাইল অ্যাপ্লাই হয় নাই। শুধু স্টাইল অ্যাপ্লাই হবে ডিপের ভিতরে যতগুলো পি ট্যাগ আছে। এখন আমি এই ডিপ পি ট্যাগটারে বাইরে নিয়ে আসলাম, এর ভিতরে কি স্টাইল অ্যাপ্লাই হবে? অবশ্যই হবে। কারণ কি? কারণ হলো দেখেন, এ একটা অংশ, এই যে ডিপ, এর ভিতরে পি আছে, এখানে এসেও তো আবার ডিপ প্যারেন্ট, তাহলে এর ভিতরেও তো পি আছে, যার কারণে অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে কিন্তু আপনাকে আমরা যখন ডিজাইন স্ট্রাকচার করব কঠিন কমপ্লেক্স ডিজাইনকে ফিগমা দিকে, তখন কিন্তু এরকম নেস্টেড আকারে আমাদেরকে সাজাইতে হবে। ঠিক ওই নেস্টেড যে কিন্তু একটার পর একটা কিন্তু আমাদেরকে ক্লাস বা এই ট্যাগগুলোও এভাবে কিন্তু ধরতে হবে। এখানে ভুল হইলে কিন্তু মানে ঠিকঠাক স্টাইল পাবে না। তো এটা ছিল আর কি ডিসেন্ডেন্ট। তাহলে ডিসেন্ডেন্ট হলো স্পেস দিয়ে লিখতে হয়। এবার আমরা শিখবো হলো চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর কি? চাইল্ড সিলেক্টর বোঝানোর জন্য এখানে দুইটা থাক, এটা ডিলিট করি, এটাও আপাতত ডিলিট করি, পরে কি হয় দেখা যাক। একটা নিচে নিয়ে আসি, আচ্ছা এটা। এবারে দেখেন, আমরা বলতেছি কি চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর কাজ হবে, চাইল্ড সিলেক্টরকে বোঝানো হয় হলো আপনার এই যে গ্রেটার সাইন দ্বারা। গ্রেটার সাইন কিভাবে কাজ হচ্ছে সবকিছু আমি বলতেছি। এই যে গ্রেটার সাইন, দেখেন তো এখানে কি হয়েছে। আমার এখানে এতগুলো আসলে লাগবে না, আমি শুধু কম এর মাধ্যমে শিখি। দেখেন এখানে ডিপের ভিতরে পি, সেগুলোর কি স্টাইল পাইছে? ডিপের স্টাইল মানে কে ছিল? পি। স্টাইল কিন্তু পাইছে। আবার এই ভিউ কিন্তু স্টাইল পাইছে। এবার আমি এখানে আরেকটা ট্যাগ নেই, মনে করেন যে এখানে একটা ট্যাগ নিলাম আমি সেকশন ট্যাগ। সেকশন ট্যাগের ভিতরে আমি একটা পি ট্যাগ নিলাম, দিস পি ইজ ইন সেকশন। এই দেখেন সেকশনের ভিতরেও কিন্তু পি ট্যাগ আছে, কিন্তু এ কিন্তু অ্যাপ্লাই হয় নাই। কেন হয় নাই? কারণ হলো চাইল্ড সিলেক্টর সিলেক্ট করে আমি যে এখানে মানে স্পেসিফাইড যে ডিপটা বলে দেবো বা যে এলিমেন্টটা বলে দেবো তার যে চিলড্রেনগুলো আছে সেই চিলড্রেনগুলো ও শুধু মানে এখান থেকে সিলেক্ট করবে। এই যে পি যে চিলড্রেন, মানে আপনার মনে হইতে পারে চাইল্ড সিলেক্টর আর হলো যে কি কি একটু প্রথমটা কি শিখলাম, ডিসেন্ডেন্ট কম্বিনেটর বা যেটা স্পেস, এটা কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু একটুখানি ডিফারেন্স আছে, এখানে আছে। যেমন হলো যে ডিফারেন্সটা হলো কি, যে এখানে আমি সেকশনের ভিতরে কিন্তু একটা পি ট্যাগ নিছি, এই পি ট্যাগের উপরে কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হবে না। এ সবসময় স্টাইল অ্যাপ্লাই করবে এই যে ডিপ যে প্যারেন্ট আছে এর যে চাইল্ড আছে পি তার উপরে অ্যাপ্লাই করবে। এই ডিপের ভেতরে কিন্তু সেকশন আলাদা একটা জিনিস, যার কারণে এখানে কিন্তু অ্যাপ্লাই হয় নাই। এইবার আমি যদি এখানে ডিপের পরে এখানে যদি সেকশন বলে দেই, তারপরে পি থাকে, তাহলে দেখেন তো শুধুমাত্র সেকশনের উপরে স্টাইল অ্যাপ্লাই হয়েছে। কারণ কি? মাউস নড়ে না। দেখেন প্রথম হলো ডিপকে ধরছি, তারপরে বলতেছি এরপরে আমি এখানে এ দিয়ে দিতে পারি আরো সুন্দর করে বোঝার জন্য, যে ডিপ থেকে সেকশন থেকে পি, তাহলে শুধু সেকশনের পিটার উপরে স্টাইল অ্যাপ্লাই করবে। আমাদের এরকম নেস্টেড স্ট্রাকচারের ভিতরে এক এক জিনিসের কিন্তু এক এক রকম আমরা স্টাইল করব, তখন কিন্তু এইভাবে আমরা মানে সিএসএস গুলো অ্যাপ্লাই করব বা এগুলো ধরবো আর কি। আর একটা আছে 3 নাম্বার যেটা শিখবো সেটা হলো নেক্সট সিবলিং কম্বিনেটর। এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো এবার। সেকশন এখান থেকে ডিলিট করে দেই, তাহলে
ডিপ একটা সাজাচ্ছে না কেন? আচ্ছা, এটা গেল। এবার দেখেন আমরা কি শিখবো। এবার হলো সিবলিং সিলেক্টর বা নেক্সট সিবলিং কম্বিনেটর, যেটাই বলি আর কি। এটা কিভাবে কাজ করে? এটা হলো আপনার কাজ হয়, এটার চিহ্ন হলো প্লাস, এটার চিহ্ন হলো প্লাস। এখানে আমি হলো আরো সুন্দর করে দেই। দিস ইজ প্যারাগ্রাফ, দিস প্যারাগ্রাফ 1, এটা এভাবে দেই প্যারা, কারণ টেক্সট সুন্দর না হলে বুঝতে পারবেন না। প্যারাগ্রাফ 1, এটা দিলাম 2, 3, এটা দিলাম 4। ঠিক একইভাবে আমি এটারে আর একটা কপি করে নিলাম, নিয়ে এটা হলো 5, এটা দিলাম 6, আর এইখানে দুটো দিয়ে এটা দিলাম 7, আর এটা হলো 8। এই হলো সাজাচ্ছে না, যাও। এখানে এবার কি হয়েছে ভালো করে খেয়াল করেন, ভালো করে দেখেন যে আমি যদি এখানে আরেকটা পি নেই, সাপোজ দিস ইজ অ্যানাদার পি। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন তো। ফার্স্টে দুইটা পি ট্যাগ আছে, এর দুইটার উপর কিন্তু স্টাইল অ্যাপ্লাই হয় নাই। এখানে একটা ডিপ ট্যাগ আছে, সাজালো না, সাজাইলে এখানে আছে হইলো দুইটা, একটা ডিবের ভিতরে দুইটা পি ট্যাগ আছে, এর উপরেও কিন্তু স্টাইল অ্যাপ্লাই করে নাই। এইখানে যে পি ট্যাগটা মানে সিম্পল একা পড়ে আছে, তার উপর স্টাইল অ্যাপ্লাই করছে। এই ডিবের ভিতরে স্টাইল অ্যাপ্লাই করে না, এর নিচে দুইটা আছে, তার একটা পিকে স্টাইল অ্যাপ্লাই করছে। অর্থাৎ আমাদের স্টাইল অ্যাপ্লাই করছে প্যারাগ্রাফ 7 আর দিস ইজ অ্যানাদার পি, এই দুইটার ভিতরে। কারণ কি? কারণ হলো যখন আমরা অ্যাডজাসেন্ট বা নেক্সট সিবলিং সিলেক্টর বা কম্বিনেটর ইউজ করব প্লাস চিহ্ন, এর মানে হলো এই যে ডিপ ট্যাগ আছে এর অ্যাডজাসেন্ট মানে একদম ইমিডিয়েট পি ট্যাগ কোনটা? ইমিডিয়েট পি ট্যাগ, ইমিডিয়েট। এটা কিন্তু ভালো করে বুঝে নিন। দেখেন এই যে ডিপ ট্যাগ আছে, এই ডিপের চাইল্ড না এগুলা, যা পেটের মধ্যে যেগুলো থাকে এগুলোকে আমরা চাইল্ড বলি, ট্রির এগুলো শাখা বা চাইল্ড বলি আমরা। এই যে ডিপ, এই ডিপের চাইল্ড তো এই দুইটা পি, এটা তো হলো ডিপের চাইল্ড। তাহলে এই ডিপের অ্যাডজাসেন্ট বা এর ইমিডিয়েট পি ট্যাগ কোনটা? এই যে এইটা। বা এর নিকটবর্তী পি ট্যাগ কোনটা? এই ডিপের নিকটবর্তী পি ট্যাগ হলো এইটা। ঠিক একইভাবে এই যে ডিপটা এখানে নিছি আমি, দেখেন এখান থেকে এই পর্যন্ত এর নিকটবর্তী পি ট্যাগ কোনটা? এইটা। অর্থাৎ যখন আমরা এই প্লাস চিহ্ন ইউজ করব, অর্থাৎ প্রথমে একটা এলিমেন্ট দিয়ে যে ডিপ প্লাস পি, এর মানে হলো এই ডিপের নিকটবর্তী প্রথম যে পি ট্যাগটা থাকবে সেইটার উপরে স্টাইলটা অ্যাপ্লাই হবে। ও ঠিক তাই করছে। দেখেন এই যে ডিপটা আছে, ক্লোজ এখানে হয়েছে, এর নিকটবর্তী পি হলো এইটা। এখানে যদি আমি আরো একটা পি নেই, সেটার উপর অ্যাপ্লাই হবে না, কারণ ও অ্যাপ্লাই হবে তার নিকটবর্তী যেটা আছে প্রথমে সেইটার উপরে, অর্থাৎ এই দুটার উপরে। এইটা কি বুঝছেন বিষয়টা? একটু কমপ্লেক্স, কিন্তু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। যারা নতুন তারা কি বুঝতে পারছেন? যারা আগে থেকে কম বেশি জানেন তারা একটু, তাদের সমস্যা হবে না, কারণ খুব ইজি জিনিস এগুলো। আসলে মানে খুব একটা মানে কমপ্লেক্স ডিজাইন ইউজ করে, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে ইউজ হবে। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমি সামনে আগাইলাম। 4 নাম্বার যেটা শিখবো সেটা হলো সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর। আগেই আর কি, এর হলো এর যে চিহ্নটা হবে, সাবসিকুয়েন্টের যে চিহ্নটা হবে সেটা হলো এইটা, আর এইটা। এর নাম কি? নাম তো জানি না, এটার কি নাম বলে? চিহ্নটার এস ক্যারেক্টারটার কি নাম বলে? কারো জানা আছে? যাও যেটাই বলুক, দেখতে ওইটা কিবোর্ডের ট্যাবের উপরে আছে, দেখে নিয়েন। এইটা হলো আমরা যেটা এবার শিখবো হলো কি শিখবো, যে সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটর, সেটা চিহ্ন হলো এটা। তো এর জন্য আমাকে একটু
আমি এখানে কি করব, আমি এখানে এতগুলা জিনিস বাদ দিয়ে দিলাম। ওপরে 1 2 3 4 থাক, আর নিচে দুইটা, এটা হলো 5 আর এটা 6 দিয়ে দিলাম। দেখেন তো কি হয়েছে, কি করছে ও এখানে যেটা করছে দেখেন, এর এই যে চিহ্ন, এই চিহ্নর কাজ কি? এই চিহ্নর কাজ হলো এই ডিপ ট্যাগের, এই ডিপের পরে আমি এখানে আরো একটু দিয়ে দেই, সেটার উপরও দেখেন কি, অর্থাৎ নেক্সট আপনার সাবসিকুয়েন্ট সিবলিং কম্বিনেটরের কাজ হলো এই যে, অর্থাৎ এই চিহ্নের কাজ হলো এই ডিপের পরে যতগুলো পিট্যাগ থাকবে সবগুলোর উপর স্টাইল অ্যাপ্লাই করবে। এর আগে যেটা শিখলাম যে আপনার হলো নেক্সট সিবলিং, সেটার কাজ কি ছিল? ওটা ছিল ইমিডিয়েট পি। আর যখন এইটা ইউজ করব, এই ডিভের ইমিডিয়েট পরবর্তী যতগুলো পি ট্যাগ আছে সবগুলোর উপরে স্টাইলটা অ্যাপ্লাই করবে। মানে সিকুয়েন্সিয়াল বা মানে কি বলি, মানে কিভাবে বলি এটা আর কি, এর যতগুলো সিবলিং থাকবে এই ডিভের পরে যতগুলো পি ট্যাগ থাকবে সহজ কথায় সবগুলোর উপরে ও স্টাইল অ্যাপ্লাই করবে। এটা কি ক্লিয়ার হয়েছেন, বুঝতে পারছেন? এটা যে চিহ্নগুলোর উপর কিন্তু ডিপেন্ড করতেছে সব, শুধুমাত্র এই চিহ্নের উপরে। যদি এখানে প্লাস দিয়ে দেই বিষয়টা কিন্তু তখন আর এক রকম হয়ে যাবে। যখন আমি এটা দিয়ে দেবো তখন কিন্তু আর এক রকম হয়ে যাবে, যখন স্পেস দিব তখন কিন্তু আর এক রকম ডিজাইন হবে। এটা এটা কিন্তু ডিপেন্ড করতেছে এর উপরে। বুঝতে পারছেন? এই 4টা সিলেক্টর এটা কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগবে, কারণ আমরা দেখা যাচ্ছে এই পি ট্যাগটা ধরবো, এই পি ট্যাগের এখানে যতগুলো পি ট্যাগ আছে আপনার যে এইভাবেই ডিজাইন করতে হবে বিষয়টা এমন না। আমরা কি এই যেমন এই দেখেন, এই দুইটা প্যারাগ্রাফ ডিজাইন হয়েছে কি এই দুইটা প্যারাগ্রাফ আর এই দুইটা প্যারাগ্রাফ না, তো এই দুইটা প্যারাগ্রাফের ডিজাইনকে আমরা এভাবে ছাড়া করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আপনি এখানে কি করবেন তখন, যদি মনে করেন যে এই দুইটা প্যারাগ্রাফ আর এই দুইটা ডিজাইন সেম হবে, আপনি এখানে ক্লাস ইউজ করে দেন, যে হলো কি বলি, ক্লাসের নাম দিলাম টেস্ট। এই সেম ক্লাস পড়তে এই যে কয়টার উপরে অ্যাপ্লাই করবেন সেম ডিজাইন আপনি এখানে দিয়ে দেন। অনেক কমপ্লেক্স এইচটিএমএল সিএসএস ডিজাইনে এইরকম এই জিনিসগুলো পাবেন, এই জন্য দেখানো হচ্ছে। আপনার যেগুলো ইউজ করতে হবে ম্যান্ডেটরি না। তো এখানে আমি এবারে যদি ওই ক্লাসটা টেস্টটা দিয়ে দেই, দেখেন দিন আমার সেম ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। আপনার যে কমপ্লেক্সে করতে হবে তা না, কিন্তু সামনে আসবে, আসলে তখন যেন বুঝতে পারেন, এই জন্য আর কি দেখালাম। তো এটাই, এ পর্যন্ত সবাই বুঝছেন তাই না? এবার আমরা ডিলিট করি। এবার আমরা ক্লাস কিছু নেই, ক্লাস P1 নিলাম, আর এটার ক্লাস নিলাম হলো P2, তো হয় না, মানে ক্লাস 2 আর কি, P2। এবার আমরা নেস্টেডেই তো শিখবো, ডিপ ডিপের ডিপের ভিতরে আর কি এই দুটারে পড়ে দিই। এইটার ক্লাস দিলাম হলো রুট ডিপ। ক্লাস নেম ইচ্ছা মতো ইউজ করবেন, কোনো ব্যাপার না, রুট ডিপ। এবার দেখেন আমরা কিন্তু এবার নেস্টেড যে ডিজাইনগুলো করবো ওইটার জন্য আর কি এটা দেখাচ্ছি, তাহলে এটা আমার দরকার নাই। এখানে আমি রুট ডিপকে ডিজাইন করি। এবার আমরা আরো কিছু শিখব। মনে করেন আমি এবার এই ডিপ ট্যাগের একটা হাইট উইথ দিয়ে দিলাম, রুট ডিপ। এবার আমরা আরো অনেকগুলো প্রপার্টি শিখবো সিএসএস এর, অনেকগুলো। মনে করেন এই ডিপের একটা নির্দিষ্ট হাইট উইথ আমি দিয়ে দিলাম, তো আমি এখানে উইথ দিয়ে দিলাম। উইথ কত দিয়ে দেবো? উইথ মনে করেন দিলাম সাপোজ 500 পিক্সেল। কমানো বাড়ানো আমরা আস্তে আস্তে করবো। অ্যাপ্লাই হয়েছে? হয় নাই। আচ্ছা ঠিক আছে, হাইট দেই। হাইট দিয়ে দিলাম মনে করেন যে 300 পিক্সেল। অ্যাপ্লাই হয়েছে? হয় নাই। অ্যাপ্লাই কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু আমি দেখতেছি না। কেন দেখতেছি না? কারণ হলো আমি তো এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে, সাদা। তো আমরা এখানে কয়েকভাবে এটা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। এই যে দেখেন হাইট উইথ কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ হাইট উইথ আগেও পাইছিল কিন্তু আমরা বুঝতেছিলাম না, কারণ এখানে আমরা কোনো কালার বা কিছু ইউজ করি নাই, এই জন্য বুঝতেছিলাম না। তো
আমরা কিন্তু 3টা প্রপার্টি শিখে ফেলাম। এরকম শত শত প্রপার্টি আমাদের সামনে আসবে, আমরা একটার পর একটা শিখতে থাকবো। এবং সবসময় মনে রাখবেন সিএসএস সিএসএস এর প্রপার্টিও কিন্তু সেম, মানে যেটা ইউজ করবেন ওই রিলেটেড নেম। আপনি ফন্টের সাইজ বড় করবেন, সিএসএস প্রপার্টি হলো ফন্ট সাইজ। আপনি বর্ডার দিবেন, প্রপার্টি হলো বর্ডার। ব্যাকগ্রাউন্ডে কিছু দিবেন, প্রপার্টি হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, এরকম মানে যখন যেটা দরকার ঠিক সেম, মানে রিলেটিভ, তার হলো রিলেটিভ নেমটাই হলো আর কি প্রপার্টি। ঠিক এইচটিএমএল যেভাবে আমি বলছিলাম। তো এইবার দেখেন এখানে সবসময় ব্রাউজারের প্রত্যেকটা ট্যাগের ব্রাউজারের একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে প্রত্যেকটা ট্যাগের। যেমন এখানে সবসময় আপনাকে কিন্তু ডিজাইন ফিক্স করতে হবে ইনস্পেক্ট করে এসে এখানে এসে। এই যে আমি এখানে যে সিএসএস আপনি অ্যাপ্লাই করবেন সব কিন্তু এখানে পেয়ে যাবেন। আমি একই উইন্ডোতে দেখাচ্ছি যার কারণে উপরে নিচ্ছি। এই যে আমি যে 3টা সিএসএস অ্যাপ্লাই করছি, এই যে এখানে আমরা এখান থেকে কমানো বাড়ানো এখান থেকেই যখন আমরা কাজ করব, এই যে এখান থেকে বাড়ালে বাড়বে, কমানো মানে রিয়েল আমরা এখানে কাজ করব, এখানে কমাবো বাড়াবো, আর এখান থেকে আউটপুট দেখব। দেন ফাইনাল মনে করেন যে আপনার এইটা হয়ে গেছে, আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন। এখান থেকে কপি রুল, সম্ভবত কপি রুল দিলে দেখি কি আসে। এই যে কপি রুল দিলে দেখেন ওই সিএসএসটা এখানে, মানে লাইভ এখানে সিএসএস করে এনে সেইটা এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। মানে ভালো ডিজাইনার এটাই করে, আমি তো ডিজাইন ভালো পারি না বা করি না খুব একটা। তো যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ট্যাগের বা ব্রাউজারের একটা ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। যেমন এখানে দেখেন আমার কিন্তু বডি শুরু কিন্তু এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারের নিচ থেকে, আর এপাশে কিন্তু এই যে কিন্তু সাইডে দেখেন একটা জায়গা নিয়ে নিছে, এটা হলো ডিফল্ট প্যাডিং, ডিফল্ট মার্জিন প্যাডিং কিন্তু এখানে নিয়ে এনেছে। আমি যদি এখানে ধরি, এই যে দেখেন হলুদ যে কালারটা, আমি কিন্তু বডির উপরে কাটশটটা ধরছি, হলুদ যে কালারটা এইটা কিন্তু ডিফল্ট। তো আমরা যখন কাজ করব তখন এইটাকে আমরা আগেই আর কি মানে ভ্যানিশ করে দিব। তো ওইটা করার জন্য আমরা রুটে একটা সিএসএস অ্যাপ্লাই করতে পারি, মানে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি হলো রুটে সিএসএস কিভাবে অ্যাপ্লাই করবেন? রুটে অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো উপায় আছে। আমরা এখানে একটা স্টার দিয়ে, এই যে দেখেন আমাকে কিন্তু দিয়ে দিচ্ছে মার্জিন। আমরা নতুন 2টা প্রপার্টি শিখতেছি, মার্জিন 0, প্যাডিং 0 দেওয়ার সাথে সাথে দেখেন এই যে গ্যাপটা নাই, অর্থাৎ ওইটা ছিল ব্রাউজারের ডিফল্ট। তো আরও 2টা প্রপার্টি শিখলাম, মার্জিন আর হলো প্যাডিং। তো এখানে আমরা ইউনিট হিসেবে সবসময় ইউজ করি, কিন্তু আপনি যদি সরাসরি দেন হবে, আমরা ইউজ করি পিক্সেল, মানে একক। যেমন আমাদের ওজনে মানে ওয়েট মাপার জন্য যেমন ওয়েট বা কেজি ইউজ করি, ঠিক এখানে সিএসএস এর মানে স্টাইল শিটের জন্য আমরা এখানে ইউজ করতে পারি আপনার হলো পিক্সেল ইউজ করতে পারি, ইউজ করতে পারি, আর কি রেম ইউজ করতে পারি, এরকম কয়েকগুলো আছে। আর সিএইচ এখানে অনেকগুলো জিনিস আছে, তবে আমরা পপুলার হলো আপনার মানে আমরা বেশি ইউজ করি পিক্সেল, আর রেম বা এগুলো ইউজ করি হলো রেসপন্সিভ ডিজাইন করার জন্য আর কি। তো এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম। এবার দেখেন এই যে এটা তো রুট, মানে সব পেজের জন্য স্টাইলটাকে আমি আর কি মার্জিন প্যাডিং 0 করে দিয়েছি। এখন এইখানে এই প্যারাগ্রাফ এই টেক্সটগুলো এখানে লেগে গেছে, খারাপ দেখা যাচ্ছে না, আমি এর একটু মার্জিন প্যাডিং দিব, তখন আমার যতটুকু মার্জিন প্যাডিং লাগে আমি এখানে দিয়ে দিতে পারি। যে মার্জিন দিলাম হলো 20 পিক্সেল। কি হয়েছে? মার্জিন আমার কি করছে দেখেন তো। মার্জিনের কাজ কি? মার্জিনের কাজ হলো বাইরে কাজ করা, মার্জিন বাইরে কাজ করে। আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিই সেম। আমি দুটার ব্যাখ্যা করতেছি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সবসময় লাগে আমাদের। প্যাডিং দেখেন আমার যে ডিপটা ছিল রুট ডিপ, এই যে ডিপ ট্যাগ, এই ডিপ ট্যাগে যখন আমি মার্জিন অ্যাপ্লাই করছি তখনও বাইরের থেকে 20 পিক্সেল দেখেন ছেড়ে দিছে। এসআইটে ছাড়ছে, নিচেও কিন্তু ছাড়ছে, কিন্তু এই যে নিচেও কিন্তু 20 পিক্সেল করছে, রাইট সাইড সব দিক থেকে ছেড়ে দিছে। আর যখন প্যাডিং ইউজ করছি সব সাইড থেকে ভেতরের দিক থেকে দেখেন 20 পিক্সেল, এইটা ছিল তার এরিয়া। এখান থেকে 20 পিক্সেলও ভেতরের দিকে সরে আসছে, উপর থেকে নিচ থেকে চারি সাইড থেকে এক কথায়। তাহলে মার্জিন কোথায় কাজ করে আর প্যাডিং, এটা কিন্তু অনেকে মানে করে ফেলে, কারণ ডিজাইন করার সময় এই দুটো জিনিস মানে খুবই কমন আর কি, মার্জিন প্যাডিং।
মার্জিন কাজ করে বাইরে, মার্জিন কাজ করে বাইরে। আমরা যখন বক্স মডেল শেখাবো তখন এটা কিন্তু লাগবে। আর প্যাডিং কাজ করে ওই এরিয়ার ভিতরে, অর্থাৎ এর যে রেঞ্জটা ছিল এর ভিতরে যা দিব সব প্যাডিং, আর এর বাইরে যা অ্যাপ্লাই করবো সব মার্জিন। এখন আমরা মার্জিনের কিন্তু প্রত্যেকটা জিনিসের সিএসএস এর এ হলো 4টা করে। কি সেই জিনিসটা 4টা কি মার্জিন হলো সাইড দিকে অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখেন যখন 20 পিক্সেল দিছি সাইড থেকে অ্যাপ্লাই হয়েছে। এটা হলো টপ, এটা হলো রাইট, এটা হলো বটম, এটা হলো রাইট। তো আমরা এই যে মার্জিন এইভাবে না লিখে আমরা তো এভাবে অ্যাপ্লাই করতে পারতাম এটা, যে মার্জিন মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ 20, মার্জিন রাইট 20। ও আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে, আমি নিয়ে নিচ্ছি দ্রুতর জন্য। দেখেন এই যে কাজটা সংক্ষেপে আমি করছিলাম মার্জিন 20, এটা আমি কমেন্ট করে দিলাম, সেভ দিলাম। দেখেন আগের অবস্থায় ফিরে গেছে, আমার এটার দরকার নাই, বাদ দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে উইথটা আমি একটু কমাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। 300 করে দিলাম। 300, সরি এখানে পিক্সেল দেই নাই যার কারণে আর কি, হ্যাঁ এইটা সমস্যা করছে। দেখেন এই মার্জিন দেওয়ার পরে আমাদের কি হয়েছিল, চারি সাইড থেকে 20 পিক্সেল করে সরে আসছিল। এখন আমি ওইটা না দিয়ে এইটা অ্যাপ্লাই করব। দেখেন কোনো চেঞ্জ হয়েছে না, সেম জিনিস। অর্থাৎ সিএসএস এর এটা একটা কমন জিনিস বা মাথায় রাখবেন, যে আমরা প্রত্যেকটা জিনিসকে মার্জিন বলেন, প্যাডিং বলেন, বর্ডার বলেন, অনেকগুলো মানে ম্যাক্সিমাম জিনিসকে এরকম 4টা মানে আলাদা আলাদা করে দিতে পারি। আমার সাপোজ মার্জিন লাগবে শুধু উপরে, তখন তখন কি আমি এইভাবে দিলে কি আমার কাজ হবে? না, এভাবে দিলে কাজ হবে না। আমি তখন মার্জিন টপ ইউজ করব। আমার মার্জিন রাইটে লাগবে, তখন মার্জিন রাইট ইউজ করব। আর যখন আমার সব দিকে একই মার্জিন লাগবে তখন আমি সংক্ষেপে এইটা ইউজ করব। এই মাল্টিপল জিনিস শুধু মার্জিনের জন্য 4টা জিনিস এভাবে আমরা কখনো লিখবো না। এই 4টা জিনিসকেও আমরা সিম্পলিফাই করে এভাবে লিখব। দেখেন 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল 20 পিক্সেল, এই এক লাইনে যে 4টা জিনিস লিখে দিয়েছি, আর এই যে 4টা জিনিস সেম সেম, কোনো চেঞ্জ হবে না মার্জিনে। শুধু মার্জিন বলে না, ম্যাক্সিমাম জিনিস যার এরকম 4টা করে প্রপার্টি আছে, টপ রাইট বটম লেফট, শুরু হবে মনে করবেন টপ থেকে। অলওয়েজ যে কোনো জিনিস শুরু হবে টপ থেকে, প্রথম যেটা থাকবে। যদি আপনি আলাদা করলে কেন তাহলে তো এইভাবে বুঝতেই পারতেছেন, টপ উপরে দেন, রাইট নিচে দেন, কোনো ব্যাপার না। কিন্তু যখন এই এক লাইনে লিখবেন, আর রিকমেন্ডেড হলে এক লাইনে লেখা সব থেকে ভালো, বা সব সময় চেষ্টা করব এভাবে ভাই লিখবেন। এক লাইনে যদি আমি 3টা লিখি তাইলে হ্যাঁ প্রথম সেটাও, 3টার জন্য নিবে? আমি বিস্তারিত বলতেছি। আমি কিন্তু আচ্ছা। ব্যাখ্যা করতেছি একটা নিয়ে, আমি প্যাডিং এ কিন্তু এত ব্যাখ্যা দেবো না, কারণ প্যাডিং সেম জিনিস, শুধু প্যাডিং কাজ করে ভিতরে, মার্জিন বাইরে। কিন্তু এই যে জিনিস ব্যাখ্যা করতেছি সব জায়গায় কিন্তু সেম সবগুলো, এটা মাথায় রাখতে হবে। তো প্রথম কি, প্রত্যেকটা জিনিসের প্রথম যে প্রপার্টি ভ্যালুটা থাকবে সেটা হলো টপ, প্রথমটা হলো টপ, পরেরটা কি রাইট, তারপরেরটা বটম, তারপরেরটা লেফট। এইবার আমি চাচ্ছি আমার মার্জিন উপরে নিচে হবে 40 20, আর রাইট আর লেফট হবে 40। তাহলে এইটা কি টপ আর এইটা বটম, তাহলে উপরে নিচে কত কত বলেছি আমি 20, তাহলে আমি 20ই রেখে দিব। আর তখন আমি দুইটা দুইটা বাদ দিতে পারি, দুইটার দরকার নাই। তখন আমি কি করছি দেখেন, উপরে নিচে হলো 20, আর হলো লেফট সাইড রাইট সাইডে দিতে পারি 40। দেখি তো কি হয়, আমি তো আসলে, এই যে দেখেন কাজ হয়েছে, দেখছেন? অর্থাৎ যখন আপনি দুইটা ইউজ করছেন তখন এটা হলো টপ, এটা বটম, এটা 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 হলো রাইট, এটা লেফট, দুইটা। এবার যদি আমি 3 সাইডে লাগে, বা আমি যদি 3টা ইউজ করি কি হয় দেখতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 30 পিক্সেল। কি হয়েছে এখানে তো আসলে বোঝাই কেমনে, বোঝানোর জন্য আমাকে ইনস্পেক্টই করতে হবে, ইনস্পেক্ট করলে ধরলে আর কি এটা বোঝা যাবে, ইনস্পেক্ট করে ধরলে এটা বুঝতে পারবো আমরা।
এটার ক্ষেত্রে এটা হলো টপ 20, আমাকে একটু কমাইতে হবে, বাড়াইতে হবে। এটা আমি এটা আর একটু বাড়াই দেই, 80 করে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন কি হয়েছে, প্রথমটা টপ, প্রথমটা টপ, ও কিন্তু উপর থেকে 20 পিক্সেল নিছে। তারপরেরটা কি বলছিলাম, 40 কি বলছিলাম, যে যদি 4টা থেকে 40 হইলো রাইট, রাইটে মানে কত নিছে, ও কিন্তু রাইটে নিছে হলো কত, 40-এ নিছে, 40 নিছে। আর এই 80টা কই পাইছে, 80টা পাইছে কি, এটা কি 3 নাম্বার না, এটা হলো 3 নাম্বার, তা 3 নাম্বার কি বটম, এই যে বটম নিচে যে বৃহৎ অংশ দেখা যাচ্ছে, এটা হলো বটম, মানে 80 হলো এটা। তাহলে চতুর্থ নাম্বারটা কই গেল, চতুর্থ নাম্বারটা কোথায় আসে, চতুর্থ নাম্বারটা কার সাথে থাকে, 2 নাম্বারের সাথে। তাহলে এখানে চতুর্থ নাম্বারে আমি যদি কিছু না দেই, ও সরাসরি 40 অ্যাপ্লাই করছে। তাহলে কিভাবে বুঝবেন, দেখেন রাইটে যে যা আছে লেফটেও তাই আছে, সেম, মানে 40 অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ আমি যদি ডিটেলস বলি, যখন দুইটা অ্যাপ্লাই করব, এটা হলো টপ বটম, এটা হলো লেফট রাইট। যখন একটা অ্যাপ্লাই করব, এ হলো 4টাই, টপ লেফট, টপ রাইট বটম লেফট 4টাই। যখন দুইটা দিব, এ হইলো উপরে নিচে, এ হইলো রাইট সাইড লেফট সাইড। যখন 3টা অ্যাপ্লাই করব, তখন এ হলো উপরে, এ হলো উপরে, এ হলো রাইটে, এ হলো নিচে। তাহলে এখানে বাদ গেছে কোনটা, এখানে বাদ গেছে হলো লেফটেরটা। আর লেফটেরটা কার সাথে সম্পর্কিত, লেফটের সম্পর্কিত রাইটের সাথে। রাইটের ভ্যালু কত, 40, তাহলে এই 40 ডিফল্ট এখানে না দিলেও বসে যাবে, এটাই। আর যদি শুধু একটাই লাগে, শুধু একটাই লাগবে, বাকিগুলো শুধু বটম মানে মার্জিনটা উপরে লাগবে, বাকি কোনো সাইডে লাগবে না, তখন আমি কি করব, তখন আমি এরকম 0 বসাই দেবো বাকি 3টা। দেখেন শুধুমাত্র মার্জিনটা উপরে কাজ করছে, নিচে কাজ করে না, দেখছেন শুধু উপরে পাইছে মার্জিন, আর কোনো জায়গায় পাই নাই। অর্থাৎ 4টা প্রপার্টি এভাবেই লিখতে হয়, এবং যখন যেটা লাগবে তখন সেইটাই ভ্যালু দেবো। যদি আমার নিচ থেকে লাগে, সাপোজ নিচ থেকে 100 পিক্সেল লাগবে, আমি এখানে 100 পিক্সেল দিয়ে দিলাম। আর এখানে 0 বা 0-এর সাথে 0 দিলে পিক্সেল দিতেও পারে, নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। দেখেন তো এখন পাইছে কিন্তু নিচ থেকে, এই যে দেখছেন নিচ থেকে। অর্থাৎ টপ রাইট বটম লেফট। এখন যখন যেটা লাগবে এক লাইন এভাবে আমরা লিখব। ঠিক সেম ভাবে প্যাডিং ব্যাখ্যা করব না, শুধু লিখে দিচ্ছি। এই যে দেখেন প্যাডিং কিন্তু পাইছে, কিভাবে বুঝবেন, এখানেও আমি আর কি 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে একটু সরে আসুক, সরে আসলে ভালো হবে। এই যে দেখেন প্যাডিং চারি সাইড থেকে, দেখেন যে এই যে একটা কালার দেখা যাচ্ছে না এই মাঝখানে, এই কিন্তু চারি সাইডে প্যাডিং পেয়ে গেছে। চারি সাইড হলুদটা সবসময় মনে রাখবেন, হলুদ যেটা পাই ওইটা হলো মার্জিন, আর এই যে ভিতরের যেটা আছে এটা হলো প্যাডিং। তো প্যাডিংও সেম নিয়ম অ্যাপ্লাই হবে, আমি এটা আর বললাম না। তাহলে মার্জিন প্যাডিং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা জিনিস। আর কি করতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন গেলো, প্যাডিং গেলো, অনেক কিছুই তো গেলো। এবার আমরা চাইলে এখানে একটা বর্ডার দিতে পারি। আর একটা নতুন প্রপার্টি আমরা শিখবো হলো বর্ডার। আমরা চাচ্ছি এই ডিভের চারি সাইডে একটা বর্ডার অ্যাপ্লাই করব। ঠিক বর্ডারও মার্জিন প্যাডিং এর মতো সেম জিনিস। এই যে দেখেন বর্ডার টপ, বর্ডার বটম, বর্ডার লেফট, বর্ডার রাইট। আমরা কখনো এভাবে বারবার সব মাল্টিপল লিখবো না, আমরা শুধু বর্ডার লিখবো, শেষ। এইবার চারি সাইডেও সেম অ্যাপ্লাই করব। তো বর্ডার আমি দিলাম 1 পিক্সেল, তাহলে কি চারি সাইডে 1 পিক্সেল পাবে। এখন বর্ডারের আরও কিছু প্রপার্টি আছে। এখানে বর্ডার পাইছে কি আপনি বুঝতে পারতেছেন 1 পিক্সেল না, আমি যদি এখানে 5 পিক্সেল দেই, বুঝতে পারতেছেন। দেখেন বর্ডার কিন্তু পাইছে, কিন্তু আমরা কিন্তু বুঝতেছি না। কেন বুঝতেছি না, বর্ডারের সাথে আরও কিছু প্রপার্টি এর আছে। দেখেন তো কি কি প্রপার্টি দিছে বর্ডারের এখানে। এই যে বর্ডার উইথ, প্রথম কি থাকে বর্ডার উইথ, তারপর থাকে কি স্টাইল, তারপর থাকে কালার, সিনটেক্স কিন্তু বলে দিচ্ছে, প্রথম থেকে লাইন উইথ, তারপর থেকে লাইন স্টাইল, তারপর থাকে কালার। অর্থাৎ এই তিন বর্ডারের সিনটেক্স হলো প্রথম থেকে উইথ, আমি উইথ কিন্তু 5 পিক্সেল দিয়ে দিছি। তারপরে থেকে স্টাইল মানে কি বর্ডারটা দেখতে কেমন হবে। তারপর থাকবে বর্ডারের কালার, তো আমি এই তিনটা জিনিস অ্যাপ্লাই করি। প্রথম দিয়েছি 5 পিক্সেল, স্টাইল দিব কি সলিড, কালার দিব কি ব্ল্যাক, দিয়ে দিলাম। দেখেন তো এই যে বর্ডার অ্যাপ্লাই হয়ে গেছে। অর্থাৎ বর্ডারের
এ কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এই যে 5 পিক্সেল যেটা দিলেন না, এটা কিন্তু চারি সাইডে পাইছে, এটা কিন্তু চারি সাইডে পাইছে। এখানে যদি আমি 0 দেখি তো পাইছে, পাবে না কিন্তু, যখন মানে বর্ডার কিন্তু এভাবে আপনি দিতে পারবেন না। আপনি যদি সাইডে 4 এরকম বর্ডার দেন, তখন কিন্তু আপনাকে এভাবে ইউজ করতে হবে যে বর্ডার টপ, বর্ডার রাইট, এটা দিলাম 15 পিক্সেল। হয়েছে? দেখেন আমি বর্ডার টপ ইউজ করছি, বর্ডার রাইট ইউজ করছি 15 পিক্সেল। তবে আমাদের সবসময় বর্ডার তো সেমই থাকে, এই জন্য আমরা এইভাবে ইউজ করি। তো এই যে বর্ডার, এই দেখেন বর্ডার এখানে কি ছিল, প্রথমটা ছিল উইথ, তারপর একটা স্টাইল, স্টাইল অনেকগুলো আছে, কালার আপনার যেটা লাগবে সেটা দিবেন। তাহলে স্টাইলে কিছু সলিড আছে না, স্টাইল অনেকগুলো আছে। এইসবের জন্য বর্ডারের কিন্তু প্রপার্টি আছে অনেকগুলো, বর্ডারের কিন্তু বর্ডার স্টাইল আছে, আমরা কিন্তু সবগুলো মিলে কিন্তু একসাথে লিখে এই যে বর্ডার স্টাইল। আর বর্ডার স্টাইল কতগুলো দেখেন, ড্যাশড, ডটেড, ডাবল, গ্রুপ, এখানে অনেকগুলো আছে। এই বর্ডার স্টাইলটা কিন্তু এইখানে বসে, মানে বর্ডারের একসাথে 5টা 7টা প্রপার্টি আমরা একবারে শিখে ফেলতেছি। তো এখানে আমরা এটা কি সলিড, সলিড দিলে সলিড লাইন হবে। যদি এখানে ড্যাশ দেই, দেখেন ড্যাশ যখন যেটা লাগবে। আর কি আছে মনে তো থাকে না, ডটেড যদি দেই, এই যে ডট ডট বর্ডার। আর কি আছে, যাই হোক আমি এতে আর সময় নষ্ট করতেছি না, এরকম বর্ডারের অনেকগুলো আছে, আপনার দেখে নিন। মানে যতগুলো স্টাইল আছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম সলিড ইউজ করি, সলিডই দিয়ে দিলাম, শেষ। তাহলে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম কিন্তু বর্ডার। তাহলে আর 10 মিনিট ক্লাস করবো ইনশাল্লাহ। তাহলে কিন্তু সিএসএস এর অনেক কিছু শিখে ফেলছি, অনেক কিছু, মানে দেখতেছেন তেমন কিছু নাই, কিন্তু অনেক কিছু শিখে ফেলছি, মানে যেগুলো কমন লাগে, অ্যাভেলেবল সবসময় লাগে। এবার আমরা টেক্সটের কিন্তু অনেক কিছু শিখে ফেলছি, টেক্সট রিলেটেড আরও কিছু আমরা দেখি। তো রুট ডিপ, এই রুট ডিপের এবার আমরা, এটা তো ডিপের স্টাইল করলাম এত সময় ধরে, আমরা কিন্তু এখনো ভেতরের স্টাইল করি নাই। তো এবার আমরা কি করব, ভিতরের স্টাইল করব। তাহলে এখানে কি ভেতরে কি দিছি, প্লাস ক্লাস দিছি P1। আর 10 মিনিট থাকেন, আমি 10 মিনিট পর শেষ করে দেবো। তো আমি চাচ্ছি ক্লাস এর এই টেক্সটের কালার হবে গ্রিন, একটা দিয়ে দিলাম। অ্যাপ্লাই হয়েছে, হয়েছে। এটার ব্যাকগ্রাউন্ড এটা না দিয়ে আমি দেখা যাচ্ছে কি করি, আচ্ছা সরাসরি আরেকটা দেখেন, আরেকটা যেহেতু চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি আপনি নেম ইউজ করতে পারেন, সরাসরি এখানে আপনি RGB ইউজ করতে পারেন, রেড গ্রিন ব্লু। RGB রেড গ্রিন ব্লু মানে কি সাদা। তারপর এখানে RGBA ইউজ করতে পারি আমরা, সেটা আমরা পরে দেখব। তো এখানে হলো আরেকটা কি, আরেকটা আছে ওই যে হেক্সাডেসিমাল কোড ইউজ করতে পারি, এই যে এটা দিয়ে, যেমন 000, 4টা 0 হইলো ব্ল্যাক, কথা বলছেন, 6টা 0 দিলে ব্ল্যাক, এই যে ব্ল্যাক। মানে কয়েকভাবে ইউজ করতে পারি, সরাসরি নেম দিতে পারি, কালারের নেম যদি আপনার মনে থাকে বা ওইটাই যদি আপনার লাগে, না যদি হেক্সাডেসিমাল লাগে হেক্সাডেসিমাল দিবেন, কোনো ইয়ের থেকে কপি করে নিয়ে, যদি তাও আপনার মন থেকে, মানে আপনার যে ডিজাইন লাগবে। আর কালার কোথা থেকে কপি করবেন, যে কোনো কালার, কালার কপি করার জন্য ওই যে কালার পিকার বলে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, কালার পিকার বলে একটা এক্সটেনশন আছে আমার এখানে, তো আসলে এই যে কালার জিলা, কালার জিলাই কে করে, এই যে কালার পিকারে ক্লিক করলে, সরি এই যে পেজ অ্যাক্টিভ, হ্যাঁ এইটাই ক্লিক দিলে এবার এখান থেকে আমি যে কালারটা লাগবে, সাপোজ এই যে প্যারাগ্রাফের যে কালারটা, এই কালারটা নিলে এই যে ক্লিক করলে ওই কালারটা কপি হয়ে যায়। দেখি মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তো হয়েছে কি না দেখি পেজ করে, হয়েছে। আমি যদি আমি যদি আর একটা পি ট্যাগ আছে না, এটা হলো P2, তো এইটা হলে P2-তে যদি কালারটা বসাই দেই, দেখছেন ওই সেম কালারটা কিন্তু আমি কপি করে নিয়ে আসলাম। এটা কিন্তু খুবই লাগে, কারণ আপনার যখন ফিগমা ডিজাইন বা কোনো একটা কালার আপনার পছন্দ হয়েছে, ওই কালারটা নেবেন, তখন ওই টুলের মাধ্যমে আর কি আপনি ইজিলি, এই যে কালার জিলাতে টুল আছে, এক্সটেনশন মানে মজিলা ফায়ারফক্সের ক্রোমের সবারই আছে, ওখান থেকে সিলেক্ট করে নিয়ে আসা যায়। তো যেটা বলতেছিলাম, বা টেক্সটের যে এগুলো শিখাবো, হ্যাঁ। তো দেখেন এখানে রুট ডিপ,
এই ডিবের ভিতরে পিকে স্টাইল করব। এখন আমি কি ক্লাস P1 ক্লাস P2 এভাবে আমি স্টাইল করলে এনাফ, সমস্যা নাই। কিন্তু এভাবে আমরা মানে এভাবে সাধারণত আমরা করব না। আমরা সবসময় স্ট্রাকচার যেমন নেস্টেড ওয়েতে করব, ডিজাইনের সিএসএস ক্লাস লেখাটাও এরকম নেস্টেড আকারে লিখবো, যেন ইজিলি আমি ধরতে মানে বুঝতে পারি যে এইটা এখান থেকে। তো এই পিটা কার আন্ডারে আছে? এই পিটা আছে এই ডিবের আন্ডারে। ডিবের ক্লাসের নাম কি? রুট ডিব। তাহলে আমি এখানে প্রথমে দিয়ে দিব রুট ডিবের আন্ডারে P1। P2 কার আন্ডারে? রুট ডিবের আন্ডারে। তো রুট ডিবের আন্ডারে P2। দেখছেন? তাহলে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল হয়ে গেল যে এখানে দেখেই বুঝতে পারতেছি রুট ডিবের আন্ডারে যে P1 ক্লাস আছে সেই ক্লাসটার উপরে এই স্টাইলটা অ্যাপ্লাই হচ্ছে। এটা না দিলেই শোনা, কিন্তু এই P1 ক্লাসটা যদি আপনি আরও অনেক জায়গায় ইউজ করেন তখন তো সমস্যা। আর এটা আমার নেস্টেড আছে, আমি নেস্টেড আকারে মানে সৌন্দর্য বা সুন্দর করার জন্য বা ডিজাইন আরও ভালো করার জন্য এটা আর কি আমরা করি। এইবার কথা হলো আমি মাল্টিপল ক্লাস অ্যাপ্লাই করব। এখানে এই ক্লাসটাও দিয়ে দিলাম P1, এটা আমি বাদ দিয়ে দিলাম। না না সরি, P2ই ছিল, P2ই থাক। দেখেন এখানে কিন্তু P2র কালার বোঝা যাচ্ছে না, কারণ এর ব্যাকগ্রাউন্ড কালার কালো, তো যার কারণে P2 আর কি কালার পাচ্ছে না। ডিফল্ট তো কালার থেকে এই টেক্সটের কালার থেকে ব্ল্যাক। তো এখন আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি যে এই স্টাইলটা মাল্টিপল ট্যাগে ইউজ করব বা মাল্টিপল ক্লাসের উপর ইউজ করব। তখন কি করবেন? এই একটা ক্লাস .P1 একটা ক্লাস, এই স্টাইলটা এই এখানে যতগুলো স্টাইল আমরা লিখব ওই স্টাইলগুলো অনেকগুলো ক্লাসে ইউজ হবে। এখন অনেকগুলো ক্লাসের জন্য, যেমন এই P1 ক্লাসের জন্য যেমন একটা স্টাইল করছি, আবার P2-র জন্য এইটার জন্য সেম স্টাইল লাগবে। তাই বলে কি আমি এখানে P2 দিয়ে দেবো এইভাবে? তাহলে কি হলো? আমার কোড ডুপ্লিকেট হয়ে গেল না? আমি এ কাজ করব না। আমি কি করব? একই ডিজাইন যদি মাল্টিপল ক্লাসেস থাকে এখানে কমা দিব। কমা দিয়ে দেখেন, কমা দিয়ে আমি সরাসরি যদি P2 দিয়ে দেই তাও অ্যাপ্লাই হবে, আশা করি হবে। হয়েছে? দেখেন তাহলে আমার যদি একই ডিজাইন, মনে করেন একটা ডিজাইন আপনি করছেন মাল্টিপল জায়গায় লাগবে, তো মাল্টিপল ক্লাস আপনি এরভাবে ডিফাইন করে সেই ক্লাসগুলো কমা দিয়ে সেপারেট করে করে এখানে দিয়ে দিলে, এখানে যদি আরও মনে করেন এটা ডিবে আছে, ডিবের বাইরে যদি দেই, এটার আমি P3 দিলাম, কাজ করবে না? করবে না। এখানে আমি দিয়ে দিলাম P3, কাজ করবে? করবে না। কেন করবে না? কারণ আমি তো এখানে রুট বলে দিছি যে এই ডিবের আন্ডারে যে ক্লাসগুলো আছে P1 P2 P3 তাকে শুধুমাত্র এই স্টাইলটা অ্যাপ্লাই করো। এই যে মানে এখানে যে নেস্টেড বা রুট দিয়ে এভাবে যে যাওয়ার, যে মানে প্যারেন্ট থেকে চাইল্ড নেস্টেড সিবলিং আকারে যাওয়ার কারণটা বুঝতে পারছেন কেন? ম্যাক্সিমাম সিএসএস যারা ডিজাইন HTML CSS এর ডিজাইন ফলো করলে এগুলোই পাবেন। সিম্পল এরকম সিঙ্গেল কিন্তু পাবেন না। যে রুট সে তো সিঙ্গেলই, তারপরে নেস্টেডগুলো এভাবেই আমরা লিখি বা লিখতে হয়, এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে এটা স্পেসিফিক এই ডিবের এই ক্লাস এখানে যতগুলো থাকবে সেইগুলোর ক্ষেত্রে কাজ হবে, বাইরের কারোর উপর কিন্তু অ্যাপ্লাই হবে না। এখন বাইরের উপরেও যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমরা কি করব? আমরা তো এভাবে এখানে করতে পারবো না, এখানে এভাবে অ্যাপ্লাই করতে পারবো না। একটা সিস্টেম আছে কিনা দেখি, এটা কাজ হয় কিনা। নট শিওর, মনে হচ্ছে সেম জিনিস, কাজ হবে না, হবে না। তাহলে একই রুটের আন্ডারে যতগুলো ক্লাস আছে সেইগুলোকে আমরা এভাবে দিতে পারি। আর যদি আমরা চাই যে বাইরেরটাও কাজ করবে, তখন কিন্তু এই রুট ডিপটা বাদ দিয়ে দিলে কাজ হবে, ইনশাল্লাহ কাজ হবে। হবে না? P3 কাজ তো হওয়ার কথা, কারণ আমি তো এখান থেকে রুট বাদ দিয়ে দিছি। তাহলে এখানে অ্যাপ্লাই হবে না, এখানে অ্যাপ্লাই হবে না। এখানে মাল্টিপল সিএসএস, কোথাও কি ভুল করলাম? P1 P2 P3, এই যে যারা জানেন কেউ বলতে পারেন। কালার তো চেঞ্জ হচ্ছে, তিনটাই তো কালার চেঞ্জ হলো।
না, দুইটাই পাইছে না, এই 3 নাম্বারটাই তো পাই নাই। এই যে নিবে 3 নাম্বার তো পাইলে নিচ্ছে। ও ও সরি 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 সরি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখলেও দেখা যায় আচ্ছা, আরো ভালো। আমি এইখানে খেয়াল করতেছি, তাহলে আমি এর আগে যেটা ছিলাম ওইখানে যাই তো। তাহলে আগে যা বলছি সবগুলো ঠিক ছিল তাই না? আমি এটা আসলে খেয়াল করি নাই। আমিও খুঁজতেছি ওইখানে। হুম, ঠিক আছে, ঠিক আছে, পাইছে। আমি এই জন্য ওরা ওখানে খুঁজে পাচ্ছি না। অর্থাৎ সেম স্টাইল আমরা কিন্তু এইভাবে কমা দিয়ে দিয়ে যতগুলো সিএসএস ক্লাস আমাদের থাকবে সবগুলো ক্লাসে অ্যাপ্লাই করতে পারি। শুধু ক্লাস না, আমরা যদি এখানে আইডি নেই, আইডিতেও অ্যাপ্লাই করতে পারি। আমরা এখানে আইডিতেও অ্যাপ্লাই করতে পারি, শুধু ক্লাস বলে না। এখানে যদি আমরা হলো হ্যাশ p4 দিয়ে দেই, সেটার উপরও অ্যাপ্লাই হবে। তো বুঝতে পারছেন সবাই? মোটামুটি কিন্তু আমরা অনেক কিছু শিখছি। যারা হ্যাঁ, জানেন তারা একটা হয়তো বুঝতে পারতেছেন। কোশ্চেন ছিল হ্যাঁ, হ্যাঁ। যে কারণ আমরা ওই যে বর্ডার ধরার সময় যখন আউটপুটের ওখানে নিচে ওটা কিভাবে দেখলেন, মানে নিচে কিভাবে দেখবো যে বর্ডার হয়েছে নাকি হয়নি, এটা যখন দেখলাম কিভাবে নিচে দেখলাম এটা এইচটিএমএল নিচে নিয়ে? এই যে এখান থেকে এখানে যেটা দেখলাম এইখানে, হ্যাঁ হ্যাঁ, এখানে যেটা শো করলো এটা কিভাবে? এটা করার জন্য রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট করতে ইনস্পেক্ট হবে। ইনস্পেক্ট হ্যাঁ, ও ইনস্পেক্ট করলে আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ, প্রথমে, এটা জানা ছিল না। প্রথম আচ্ছা এটাকে হলো আমি এটা হলো বড় করি, দাঁড়ান এবার আমি বড় করি। এই যে বড় করলে ভালো বোঝা যায়। প্রথমে এখানে আর কি আমাদের যতগুলো এইচটিএমএল আমরা যে স্ট্রাকচার করব সেইটা এখানে থাকবে, আর হুম, এখানে থাকবে তো সিএসএস গুলো। আমরা জি সিএস বুঝছি।